শহরের বুকে রাত নামে এক অদ্ভুত নিস্তব্ধতা নিয়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা 20 মিনিট। ঢাকার ব্যস্ততম কারওয়ান বাজার এলাকা এখন জনশূন্য। শুধু রাস্তার মোড়ে মোড়ে কুকুরের আর্তনাদ আর সোডিয়াম ল্যাম্পের হলদেটে আলো এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। এই শান্ত পরিবেশের আড়ালে যে কত বড় ঝড়ের প্রস্তুতি চলেছে তা সাধারণ মানুষের কল্পনাতীত। শহরের এক অভিজাত ফ্ল্যাটের অন্ধকার ঘরে বসে আছে এক যুবক। নাম তার আবির। চোখে নীল রঙের চশমা, পরনে কুচকুচে কালো জ্যাকেট, তার সামনে রাখা চারটি সুপার কম্পিউটার একসাথে বিরামহীন কাজ করে চলেছে। আবিরের হাত কিবোর্ডের ওপর ঝড়ের গতিতে চলেছে। সে আজ হানা দিয়েছে এই শহরের সবচেয়ে অন্ধকার জগতের বাদশাহ মোর্শেদ খানের পার্সোনাল সার্ভারে। মোর্শেদ খান, যার ইশারায় এই শহরের আন্ডারওয়ার্ল্ড চলে, মাদক অস্ত্র আর রাজনৈতিক খুনের মূল হোতা সে। আবির কোনো কথা না বলে একটি এন্টার কি প্লেস করলো। সাথে সাথে মোর্শেদ খানের গোপন ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য তার স্ক্রিনে ভেসে উঠল। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এটি কেবল টাকা চুরির মিশন নয়, এটি একটি সাম্রাজ্য পতনের শুরু। মোর্শেদ খান, তুমি ভেবেছিলে তোমার এই কালো টাকার পাহাড় আর ক্ষমতার দাপট তোমাকে অমর করে রাখবে? তুমি জানো না, অন্ধকার যখন গভীর হয় তখন ছায়ারাও বিশ্বাসঘাতকতা করে। আজ থেকে তোমার ধ্বংসের ক্ষণ গণনা শুরু হলো। আবির যখন কোডিংয়ের গভীরে ডুব দিচ্ছে, ঠিক তখনই তার আস্তানার বিশেষ সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠল। কেউ একজন তার প্রক্সি বাইপাস করার চেষ্টা করছে। আবির মুহূর্তের মধ্যে তার আইপি লোকেশন চেঞ্জ করে দিল। তার পাশে দাঁড়িয়ে থাকা তার বিশ্বস্ত সহযোগী রনি, যে একাধারে একজন সাবেক কমান্ডো এবং শার্প শুটার, সে তার হাতের সব মেশিন গানটি রেডি করে নিল। আবির, ওরা আমাদের লোকেশন ট্র্যাক করার কাছাকাছি চলে এসেছে। মুর্শেদ খানের ডেথ স্কোয়াড অলরেডি মুভ করেছে। আমার কাছে খবর আছে ওদের নেতৃত্বে আছে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত কিলার টাইগার। টাইগার শুধু মারে না, মারার আগে শিকারকে তিলে তিলে কষ্ট দেয়। আমাদের কি এখান থেকে মুভ করা উচিত? না রনি, পালানো আমাদের রক্তে নেই। টাইগারকে আসতে দাও। সে আজ দেখবে শিকারই যখন নিজেই শিকার হয়ে যায় তখন কেমন লাগে। তুমি পজিশন নাও। আমি ওদের সার্ভারে একটা লজিক বোম্ব সেট করছি। যখনই ওরা আমার লোকেশন পিন পয়েন্ট করবে, ওদের পুরো হেডকোয়ার্টারের ডাটাবেজ ক্র্যাশ করবে। শহরের অন্য প্রান্তে একটি অন্ধকার কারখানার ভেতরে বসে আছেন মোর্শেদ খান। তার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, পরনে দামি স্যুট। নাম তার সাজিদ। সাজিদ মোর্শেদ খানের অত্যন্ত বিশ্বস্ত এবং এই টিমের আইডি হেড। সাজিদের কপালে ঘাম জমেছে, সে পাগলের মতো টাইপ করেছে। স্যার, আমাদের মেইন ফ্রেম হ্যাক হয়েছে। কেউ একজন আমাদের 10 বছরের ট্রানজ্যাকশন হিস্ট্রি কপি করে নিয়েছে। আমি তাকে ট্র্যাক করার চেষ্টা করছি, কিন্তু সে প্রতি সেকেন্ডে তার আইপি পরিবর্তন করছে। এটি কোনো সাধারণ হ্যাকার নয় স্যার, এ হলো দ্য ফ্যান্টম। কার এত বড় সাহস আমার সাম্রাজ্যে থাবা দেয়? সাজিদ, যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। টাইগারকে বলো ওই ফ্যান্টমকে আমার সামনে জীবিত চাই। আমি ওর আঙুলগুলো একটা একটা করে কাটতে চাই, যাতে ও দ্বিতীয়বার কিবোর্ডে হাত না দিতে পারে। মোর্শেদ খানের নির্দেশে সাথে সাথেই 10টি কালো রঙের এসইউভি গাড়ির ঝড়ের গতিতে আবিরের আস্তানার দিকে রওনা দিল। গাড়ির ভেতরে টাইগার তার পিস্তলের ম্যাগাজিন চেক করে নিচ্ছে। তার চোখে এক পৈশাচিক আনন্দ। টাইগারের পাশে বসে আছে এক রহস্যময় নারী, নাম রুহি। রুহি মোর্শেদ খানের রাজনৈতিক প্রোপাগান্ডা হ্যান্ডেল করে এবং একই সাথে সে একজন তুখোর মার্শাল আর্ট এক্সপার্ট। টাইগার, সাবধানে থেকো। ফ্যান্টম শুধু হ্যাকিং জানে না, সে মনস্তাত্ত্বিক খেলাতেও পারদর্শী। আমার কেন জানি মনে হচ্ছে আমরা কোনো ফাঁদে পা দিচ্ছি। ফাঁদ? টাইগারের সামনে কোনো ফাঁদ টিকে না রুহি। আজ রাতে ওই হ্যাকার ছেলেটাকে দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। আবিরের আস্তানার বাইরে গাড়ির টায়ারের ঘর্ষণের শব্দ শোনা গেল।
আবির তার ল্যাপটপটি বন্ধ করে একটি বিশেষ পেন ড্রাইভ পকেটে নিল। সে তার হেলমেটটি মাথায় পরে নিল। ঘরের লাইটগুলো হঠাৎ নিভে গিয়ে লাল ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল। রনি দরজার পাশে পজিশন নিল। আবির একটি রিমোট টিপতেই পুরো বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাগুলো অফ হয়ে গেল। টাইগার আর তার দল বল প্রয়োগ করে দরজা ভেঙে ভেতরে ঢুকলো, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই। পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন। টাইগারের টিম অন্ধের মতো গুলি চালাতে শুরু করলো। হঠাৎ ছাদ থেকে একটি ছোট্ট ড্রোন নেমে এলো এবং টিয়ার গ্যাস ছেড়ে দিল। কুত্তার বাচ্চা, কোথায় তুই? সামনে আয়। অন্ধকারের ভেতর থেকে একটি ছায়া বেরিয়ে এলো। অত্যন্ত দ্রুত গতিতে আবির টাইগারের হাতের পিস্তলটি কেড়ে নিয়ে তাকে একটি কড়া কিক মারল। টাইগার সিটকে গিয়ে দেয়ালে আছাড় খেলো। রনি অন্য পাশ থেকে ব্রাশ ফায়ার করে মোর্শেদ খানের 2 গুন্ডাকে খতম করে দিল। আবির টাইগারের কানের কাছে গিয়ে নিচু স্বরে বলল, মোর্শেদ খানকে গিয়ে বলো এটা তো মাত্র ট্রেলার ছিল, আসল সিনেমা তো এখনো বাকি। আর হ্যাঁ, পরবর্তী 24 ঘন্টার মধ্যে ওর সবচেয়ে বড় অস্ত্রের চালানটা আমার দখলে থাকবে। কথাটি শেষ করে আবির আর রনি একটি গোপন সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে গেল। টাইগার যখন নিজেকে সামলে উঠে দাঁড়ালো ততক্ষণে আস্তানা ফাঁকা। বাইরে রাখা মোর্শেদ খানের গাড়িগুলোতে হঠাৎ বিস্ফোরণ হতে শুরু করলো। আবির তার স্পোর্টস বাইকে উঠে ঝড়ের গতিতে শহরের বুকে ছিঁড়ে মিলিয়ে গেল। রাতের এই নিস্তব্ধতায় এখন শুধু আগুনের লেলিহান শিখা আর টাইগারের আর্তনাদ শোনা যাচ্ছে। কিন্তু আবিরের মনে এখন অন্য চিন্তা। সে জানে এই যুদ্ধটা শুধু মোর্শেদ খানের বিরুদ্ধে নয়, এর পেছনে জড়িয়ে আছে এই দেশের বড় বড় রাজনীতিবিদ এবং গোয়েন্দা সংস্থার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা। আর এই রহস্যের কেন্দ্রবিন্দুতে আছে আবিরের নিজের অতীত। সকাল হলো। খবরের কাগজের হেডলাইনে লেখা, শহরের গোপন আস্তানায় ভয়াবহ বিস্ফোরণ, আন্ডারওয়ার্ল্ডের চাঞ্চল্যকর তথ্য ফাঁসের আশঙ্কা। আবির এখন তার নতুন আস্তানায় বসে কফি খাচ্ছে। তার সামনে রাখা একটি পুরনো ছবি, যেখানে দেখা যাচ্ছে এক দম্পতি তাদের ছোট ছেলেকে নিয়ে হাসছে। আবিরের চোখ আজ অশ্রু নেই, আছে প্রতিশোধের আগুন। ঠিক সেই সময় গোয়েন্দা অফিসার ইমতিয়াজ তার অফিসে বসে সিসিটিভি ফুটেজ চেক করেছেন। তিনি বুঝতে পারছেন এই শহরে নতুন এক শকুনের রাজত্ব শেষ হতে চলেছে আর এক নতুন রাজার জন্ম হচ্ছে। ইমতিয়াজ তার অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন। এই ছেলেটাকে আমার চাই, সে যেই হোক না কেন। সে একা পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করছে। হয় সে আমাদের বন্ধু হবে, না হয় সে আমাদের সবচেয়ে বড় শত্রু। রহস্যের জাল আরও গভীর হতে শুরু করলো। আবির কি পারবে তার ধ্বংসের প্রতিশোধ নিতে? রুহি কি পারবে আবিরের আসল পরিচয় খুঁজে বের করতে? আর দাবার বোর্ডে নতুন কোনো বড় খেলোয়াড় যুক্ত হতে যাচ্ছে। অন্ধকার জগতের এই খেলা সবে শুরু। ভোরের চাদর ভেদ করে সূর্যের তেজ পৌঁছাতে পারছে না রাজপথ পর্যন্ত। কাল রাতে সেই ভয়াবহ বিস্ফোরণের খবর এখন শহরের প্রতিটা চায়ের দোকানে আলোচনার প্রধান বিষয়। কিন্তু এই শহর জানে না ধ্বংসস্তূপের নিচ থেকে যে আগুনের ফুলকি বের হয়েছে তা পুরো আন্ডারওয়ার্ল্ডের অথচ জ্বালিয়ে দিতে সক্ষম। আবির এখন শহরের এক ঘিঞ্জি এলাকার পুরনো জরাজীর্ণ বাড়ির দোতলায় বসে আছে। বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি পরিত্যক্ত গুদাম, কিন্তু ভেতরে প্রযুক্তির এক অভেদ্য দুর্গ। আবিরের শরীরে কালকের লড়াইয়ের কিছু আঁচড় লেগেছে। রনি ড্রেসিং করে দিচ্ছে। আবির, কাল রাতে টাইগারের চোখে যে আতঙ্ক দেখছি সেটা ওর কেরিয়ারে প্রথম। কিন্তু একটা সমস্যা হয়েছে। রুহি আমাদের পালানোর সময় ড্রোনের মাধ্যমে তোর বাইকের আংশিক ফুটেজ নিয়ে নিয়েছে। ওরা এখন বিআরটির এর সার্ভার হ্যাক করে বাইকটা ট্রেস করার চেষ্টা করছে। বাইকটা আমি অলরেডি একটা গ্যারেজে পাঠিয়ে পার্টস আলাদা করতে বলেছি। রুহি চালাক মেয়ে, ও বিআরটিএতে যাবে না, ও যাবে এই এরিয়ার সিসিটিভি কন্ট্রোল রুমে। কিন্তু ওর জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি। রনি আমাদের
পরবর্তী টার্গেট মোর্শেদ খানের অস্ত্রের চালান নয়, আমাদের টার্গেট হলো প্রজেক্ট ব্ল্যাক হোল। প্রজেক্ট ব্ল্যাক হোল নামটা শুনে রনির হাতের ব্যান্ডেজ করা থমকে গেল। এটি একটি বিশেষ ফাইল যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত গোপন আর্কাইভে রাখা ছিল। বলা হয় এই ফাইলে এমন সব রাঘব বোয়ালের নাম আছে যারা গত 10 বছরে দেশকে ভেতরে ভেতরে কুড়ে খেয়েছে। আবির ল্যাপটপ অন করলো। স্ক্রিনে একটি পুরনো ঝাপসা ভিডিও প্লে হলো। সেখানে দেখা যাচ্ছে এক অগ্নিকাণ্ডের দৃশ্য। একটি ল্যাবে আগুন লেগেছে আর বাইরে এক দম্পতি তাদের 5 বছরের ছেলেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সেই ছেলেটি আজকের আবির। আবিরের চোখ দুটো হঠাৎ লাল হয়ে উঠল। 15 বছর আগে আমার বাবাকে ওরা এই ফাইলের জন্যই মেরে ফেলেছিল। ওনার অপরাধ ছিল উনি একজন সৎ অফিসার হয়ে এই প্রজেক্টের দুর্নীতি ধরতে পেরেছিলেন। আজ আমি সেই অসমাপ্ত কাজ শেষ করব। মোর্শেদ খান শুধু একটা গুটি, আসল খেলোয়াড় পর্দার আড়ালে বসে থাকা মিস্টার এ। অন্যদিকে ডিভির কনফারেন্স রুমে এক উত্তেজনাপূর্ণ মিটিং চলছে। অফিসার ইমতিয়াজ টেবিলের ওপর কালকের ঘটনার কিছু স্থির চিত্র ছুড়ে দিলেন। তার সামনে বসে আছেন গোয়েন্দা সংস্থার তুখোর অফিসার ফারহানা। ফারহানা কেবল একজন অফিসার নন, তিনি সাইবার ক্রাইম ইউনিটের হেড। ফারহানা, এই ছেলেটি যাকে আন্ডারওয়ার্ল্ডে ফ্যান্টম বলছে, সে সে আমাদের কাজ সহজ করে দিচ্ছে নাকি কঠিন আমি বুঝতে পারছি না। সে একাতে মোর্শেদ খানের 3টি ডেরায় হানা দিয়েছে এবং কয়েকশো কোটি টাকা ডিজিটাল ট্রানজাকশন ব্লক করে দিয়েছে। স্যার, আমার মনে হয় সে কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিতে এসেছে। তার কোডিং প্যাটার্ন খুব ইউনিক। সে হ্যাক করার সময় একটি অক্টোপাস আর ডট সিম্বল ব্যবহার করে। আমি ওর আইপি হ্যাক লকেট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাকে এমন এক লুপে পাঠিয়েছে যে আমার সিস্টেমে হ্যাং হয়ে গিয়েছিল। ছেলেটা জিনিয়াস। জিনিয়াসদের নিয়ন্ত্রণ করতে হয় ফারহানা। মোর্শেদ খান আজ রাতে তার সব ফোর্স নিয়ে বের হবে। পুরো শহর আজ রক্তগঙ্গা হতে পারে। আমাদের নজর রাখতে হবে রুহির উপর। রুহি একমাত্র ব্যক্তি যে ফ্যান্টমের খুব কাছাকাছি পৌঁছেছে। শহরের দক্ষিণ প্রান্তে এক নির্জন কবরস্থানে দাঁড়িয়ে আছে রুহি। তার সামনে একটি নতুন কবর। কালকের লড়াইয়ে মোর্শেদ খানের যে 2 গুন্ডা মারা গেছে তাদের একজন ছিল রুহির নিজের ছোট ভাই। রুহির চোখে অশ্রু নেই, আছে শুধু এক হিমশীতল ঘৃণা। ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ালো টাইগার। টাইগারের কপালে ব্যান্ডেজ, হাতে একটি স্টিলের পাইপ। রুহি ম্যাম, মোর্শেদ ভাই অনেক রেগে আছেন। উনি বলেছেন আজ রাতের মধ্যে ফ্যাটম্যানের মাথা চাই। আমি আমার সব নেটওয়ার্ক কাজে লাগিয়েছি। ওই হ্যাকার যে এরিয়ায় লুকিয়ে আছে ওই এলাকার ইন্টারনেট লাইন আমি সব কেটে দিব। দেখি সে ইন্টারনেট ছাড়া কিভাবে হ্যাকিং করে। টাইগার, ও শুধু ইন্টারনেট দিয়ে লড়াই করে না, ও ব্রেইন দিয়ে লড়াই করে। ও জানে আমরা ওর পেছনে আসবো, তাই ও নিজেকে টোপ হিসেবে ব্যবহার করবে। শোনো, ওর পেছনে যাওয়ার দরকার নেই, ওর বন্ধুদের ধরো। ওর ডাটাবেজে আমি একটা নাম পেয়েছি, সাজিদ। সাজিদ মোর্শেদ খানের টিমে থাকলেও ও আসলে ফ্যান্টমের পুরনো বন্ধু। সাজিদকে তুলে আনো। আবির তার আস্তানায় বসে সাজিদকে কল করার চেষ্টা করেছে, কিন্তু সাজিদের ফোন বন্ধ। আবিরের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কিছু একটা ভুল হচ্ছে। সে দ্রুত রনিকে তৈরি হতে বলল। তারা যখন আস্তানা থেকে বের হওয়ার জন্য নিচে নামলো, দেখলো চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। রাস্তার সব ল্যাম্প পোস্টের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। অন্ধকারে শুধু কয়েকটি বাইকের হেডলাইটের আলো দেখা যাচ্ছে। রনি, ওরা এসে গেছে, কিন্তু ওরা ইন্টারনেট লাইন কাটেনি। ওরা আমাদের চারপাশ জ্যাম করে দিয়েছে। ব্যাকআপ প্ল্যান বি অ্যাক্টিভেট করো। রনি তার জ্যাকেটের ভেতর থেকে 2টো গ্রেনেড বের করলো। আবির তার বাইক স্টার্ট দিল। হঠাৎ চারপাশ থেকে অন্তত 20টি বাইক তাদের ঘিরে ফেলল। টাইগারের অট্ট হাসি শোনা গেল অন্ধকারের মাঝখান থেকে। কিরে ফ্যাদম, ইঁদুরের মতো গর্ত লুকিয়ে থাকবি ভেবেছিলি? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর বন্ধু সাজিদ এখন আমাদের কবজায়। তুই যদি ওকে জীবিত দেখতে চাস তাহলে হার্ড ডিস্কটা নিয়ে আমাদের সামনে আয়। আবিরের চোয়াল শক্ত হয়ে গেল। সাজিদ তার জন্য জীবনের ঝুঁকি নিয়েছিল, আর আজ সে বিপদে।
আবির বাইকের এক্সিলারেটর চাপল। বাইকের ইঞ্জিনের গর্জন স্তব্ধ রাতকে চিরে দিল। আবির তার হেলমেটের ভাইজার নামিয়ে নিল। রনি, সাজিদকে ওরা যেখানে রেখেছে সেখানে আমাদের পৌঁছাতে হবে। আজ কোনো হ্যাকিং নয়, আজ হবে সরাসরি অ্যাকশন। যারা আমার বন্ধুর গায়ে হাত দিয়েছে তাদের আমি জ্যান্ত কবর দেব। আবির বাইক নিয়ে সরাসরি টাইগারের দিকে ধেয়ে গেল। টাইগার গুলি ছুড়ল, কিন্তু আবির নিপুণভাবে জজ কাটল। রনি তার সব মেশিন গান দিয়ে কভার ফায়ার দিতে শুরু হলো এক রক্তক্ষয়ী সংঘর্ষ। আবির বাইক থেকেই এক হাতে পিস্তল চালিয়ে টাইগারের পাশে দুই গুন্ডাকে মাটিতে লুটিয়ে দিল। কিন্তু রুহি দূরে একটি ভবনের ছাদে দাঁড়িয়ে স্নাইপার রাইফেল তাক করে আছে আবিরের দিকে। তার ট্রিগারে আঙুল কাঁপছে না। সে শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করছে। আবির কি পারবে এই মরণ ফাঁদ থেকে বের হতে? সাজিদ কি পারবে নিজের জীবন বাঁচাতে? আর অফিসার ইমতিয়াজ কি এই লড়াই সরাসরি হস্তক্ষেপ করবেন? দাবার চাল এখন আরও জটিল। বন্ধু আর শত্রুর মাঝখানের রেখাটা ক্রমশ মুছে যাচ্ছে। আবির বুঝতে পারছে এই লড়াই জিততে হলে তাকে আরও নিষ্ঠুর হতে হবে, কারণ এই রাজত্বে দয়া দেখানোর অর্থ হলো নিজের মৃত্যু পরোয়া না করে সই করা। শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বুড়িগঙ্গা তীরে সেই পুরনো ডকইয়ার্ড, জং ধরা বিশালাকার সব স্ক্যান আর পরিত্যক্ত কন্টেইনারগুলো চাঁদের আবছা আলোয় যেন কোনো দানবের মতো দাঁড়িয়ে আছে। চারদিকে পচা জলের কটু গন্ধ আর নোনা বাতাসের শোষর শব্দ এক বিভৎস নিস্তব্ধতা তৈরি করেছে। 3 নম্বর গুদামের ভেতরে একটি মাত্র হ্যালোজেন বাতি দুলছে, যার টিমে আলোয় সাজিদের রক্তাক্ত মুখটা দেখা যাচ্ছে। তাকে একটি লোহার চেয়ারের সাথে মোটা শিকল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। সাজিদের কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে তার সাদা শার্টের ওপর। মোর্শেদ খান তার দামি লেদার সোফায় বসে পায়ের উপর পা তুলে আইস করে চুরুট টানছেন। তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 8-10 জন সশস্ত্র বডিগার্ড, যাদের হাতে আধুনিক সব মেশিন গান। সাজিদ, তুই একটা বুদ্ধিমান ছেলে। আবিরের মতো একটা বাচ্চা ছেলের সাথে হাত মিলিয়ে ভেবেছিলি আমার চোখে ধুলো দিবি? আমি আন্ডারওয়ার্ল্ডের বাচ্চা এমনি এমনি হয়নি। বল, আবির ওই হার্ড ডিস্কটা কোথায় রেখেছে? আর ওই ডার্ক ওয়েবের পাসওয়ার্ডটা কি? যদি এখনই বলিস তবে হয়তো তোকে জ্যান্ত বাড়ি যাওয়ার সুযোগ দেব। মোরশেদ ভাই, আপনি ভয় পেয়েছেন। আমি আপনার চোখে সেই মৃত্যু ভয় দেখতে পাচ্ছি। আবির যখন আসবে তখন এই গুদামটা আপনার কবরস্থানে পরিণত হবে। পাসওয়ার্ড তো দূরের কথা, ওর ছায়াও আপনি ছুঁতে পারবেন না। এই টাইগার, এই কুত্তার বাচ্চার একটা একটা করে আঙুল কেটে ফেল, দেখি ওর কত বড় সাহস। টাইগার এক পৈশাচিক হাসি দিয়ে সাজিদের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই পুরো গোদামের পাওয়ার সাপ্লাই বিচ্ছিন্ন হয়ে গেল। 4-5টা মুহূর্তের মধ্যেই কুচকুচে অন্ধকারে ডুবে গেল। মোর্শেদ খানের বডিগার্ডরা হকচকিয়ে গেল। তারা পকেট থেকে টর্চ বের করার আগেই গুদামের বিশাল আকার টিনের চাল ভেদ করে একটা বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। এটি ছিল আবিরের তৈরি স্পেশাল সাউন্ড বোমা, যার প্রচণ্ড শব্দে সবার কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার উপক্রম হলো। অন্ধকারের বুক চিরে গোদামের ওপরের ভেন্টিলেটরে থেকে একটি দড়ি বের হয়ে ছায়ার মতো নিচে নেমে এলো একজন আবির। তার চোখে নাইট ভিশন গগলস, পরনে ট্যাকটিক্যাল গিয়ার। সে মাটিতে পা রাখার আগেই তার 2 হাতের সাইলেন্সার লাগানো পিস্তল থেকে তপ্ত সীসা বের হতে শুরু করলো। মোর্শেদ খান, আপনার সময় শেষ। যারা আমার বন্ধুর গায়ে হাত দেয় তাদের আমি নরকের টিকিট ফ্রিতে দিয়ে দিই। শুরু হলো এক অসম লড়াই। আবির যেন কোনো মানুষ নয়, বরং এক অদৃশ্য প্রেতাত্মা। সে এক জায়গায় স্থির থাকছে না। একবার কন্টেনারের আড়ালে, পরক্ষণেই মোর্শেদ খানের বডিগার্ডদের একদম পেছনে। রনি বাইরে থেকে স্নাইপার দিয়ে কভার ফায়ার দিচ্ছে। একের পর এক বডিগার্ড লুটিয়ে পড়েছে মাটিতে। টাইগার অন্ধের মতো গুলি চালাতে শুরু করলো, কিন্তু আবির দ্রুত ডজ
দিয়ে টাইগারের সামনে চলে এলো। আবির টাইগারের কবজিটা ধরে এমন এক মোচড় দিল যে হাড় ভাঙার মটমট শব্দ পুরো গুদামে প্রতিধ্বনিত হলো। টাইগারের হাতের পিস্তলটা মাটিতে পড়ে গেল। আবির তার বুট দিয়ে টাইগারের বুকে এক প্রচণ্ড লাথি মারল। টাইগার ছিটকে গিয়ে লোহার পিলারের সাথে ধাক্কা খেল। ওকে মার, সবাই মিলে ওকে শেষ কর, আমি তোকে 1 কোটি টাকা দেব। কিন্তু তখন দেরি হয়ে গেছে। আবির মোর্শেদ খানের খুব কাছে পৌঁছে গেছে, আর তার একটি পিস্তল একটি মোর্শেদ খানের কপালে ঠেকানো। মোর্শেদ খানের দামি পারফিউমের গন্ধ ছাপিয়ে এখন বারুদের কটু গন্ধ নাকে আসছে। আবিরের চোখের মনি নাইট ভিশন গুগলসের ভেতর দিয়ে জ্বলজ্বল করছে। মোর্শেদ খান থরথর করে কাঁদছেন। তার আন্ডারওয়ার্ডের দাপট এখন এক নিমিষে ধুলোয় মিশে গেছে। মোর্শেদ খান, 15 বছর আগে আপনি যে ফাইলটা সই করেছিলেন সেখানে আমার বাবার মৃত্যুর পরোয়ানা ছিল। আপনি ভেবেছিলেন ছোট বাচ্চাটা সব ভুলে যাবে। না, আবির কিছুই ভোলেনি। আপনি আজ মিস্টার এক্সের নাম বলবেন, না হয় আপনার মগজ দিয়ে আমি এই মেঝেটা রাঙিয়ে দেব। আবির, বিশ্বাস কর, আমি শুধু হুকুম পালন করেছি। মি এক্স অনেক শক্তিশালী, তিনি এই রাজনীতির চূড়ায় বসে আছেন। তিনি বলেছিলেন তোর বাবাকে সরিয়ে দিতে না পারলে আমাকে শেষ করে দেবে। ওনার নাম হলো। মোর্শেদ খান কথাটি শেষ করার আগেই ওপরের জানালা দিয়ে একটি নিখুঁত নিশানার বুলেট এসে মোর্শেদ খানের মাথায় বিঁধল। মোর্শেদ খান এক ঝটকায় মেঝেতে লুটিয়ে পড়লেন। তার কথা অসম্পূর্ণই থেকে গেল। আবির অবাক হয়ে ওপরে তাকালো। ছাদের কার্নিশে এক নারী মূর্তিকে দেখা গেল রুহি হাতে একটি আধুনিক স্নাইপার রাইফেল। সে সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলো। রুহির পরনে টাইট ফিটিং ব্ল্যাক স্যুট, মুখে কোনো অভিব্যক্তি নেই। সরি আবির, মোর্শেদ অনেক বেশি বলে ফেলেছিল। ওর মুখ বন্ধ করাটা জরুরি ছিল। মিস্টার এক্সের পরিচয় এত সহজে জানলে গল্পের মজাই চলে যাবে। রুহি, তুই কে? কেন তুই বারবার আমার আর সত্যের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াচ্ছিস? তুই যদি ওর লোক হতিস তবে আমাকেও মারতে পারতিস। কেন মারছিস না? কারণ আমি চাই তুই এই মিস্টার এক্সের কাছে পৌঁছা, কিন্তু সেটা তোর মেধা দিয়ে, অন্যের দয়া নয়। সাজিদকে নিয়ে পালাও আবির। পুলিশ আর 10 মিনিটের মধ্যে এই ডকইয়ার্ড ঘিরে ফেলবে। আর হ্যাঁ, টাইগারের পকেটে একটা চাবি আছে, ওটা নিতে ভুলিস না। ওটা তোকে তোর বাবার ডায়েরি লক খুলতে হেল্প করবে। রুহি কথাটি শেষ করে একটি স্লো গ্রেনেড ছুড়ল। চারপাশটা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। ধোঁয়া যখন পরিষ্কার হলো রুহি সেখানে নেই। আবির দ্রুত গিয়ে সাজিদের শিকল কাটল। সাজিদ জ্ঞান হারিয়েছে প্রায়। আবির তাকে কাঁধে তুলে নিল। রনি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তারা যখন ডকইয়ার্ড থেকে বের হচ্ছে তখন পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। আবির গাড়ির পেছনের সিটে সাজিদকে শুয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। তার চোখে এখন আগুনের লেলিহান শিখা। সে তার বাবার ডায়েরির লক খোলার সেই রহস্যময় চাবিটা হাতে নিয়ে নড়াচড়া করতে লাগলো। আবির বুঝতে পারল এই লড়াই রুহি কোনো সাধারণ শত্রু নয়। সে হয়তো আবিরকে এক বিশাল গোলকধাঁধায় নিয়ে যাচ্ছে, কিন্তু আবির প্রস্তুত। সে দ্য শ্যাডো কিং। অন্ধকার তাকে ভয় পায় না, কারণ সে নিজেই অন্ধকারের সন্তান। মোর্শেদ খানের পতন মানে দাবার প্রথম বড় খুঁটি কাটা গেল, কিন্তু আসল রাজা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবির গাড়ির অ্যাক্সিলারেটর চাপল। শহরের বুক চিরে কালো স্পোর্টস কারটি অদৃশ্য হয়ে গেল। শহরের বুকে রাত নামে এক অজানা আতঙ্কের চাদর মুড়িয়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 3:15। বুড়িগঙ্গা তীরে সেই পরিত্যক্ত ডকইয়ার্ড এখন পুলিশের সাইরেনের শব্দে প্রকম্পিত। ডিবির তুখোর অফিসার ইমতিয়াজ তার টিম নিয়ে গুদামের ভেতর প্রবেশ করতেই থমকে দাঁড়ালেন। মেঝেতে পড়ে আছে আন্ডারওয়ার্ল্ডের দণ্ড প্রতাপশালী ডন মোর্শেদ খানের নিথর দেহ। তার কপালে একটি মাত্র নিখুঁত বুলেটের ক্ষত। ইমতিয়াজ নিচু হয়ে লাশটি পরীক্ষা করলেন। তার চোখে মুখে বিস্ময় আর বিরক্তি। এই শহর থেকে একজন অপরাধী কমেছে ঠিকই, কিন্তু যে কায়দায় তাকে সরানো হয়েছে তা আইনের শাসনের জন্য এক বিরাট হুমকি।
এই কাজটা অসাধারণ, কোনো হ্যাকারের নয়। যদিও সিসিটিভি ফুটেজে আমরা দ্য ফ্যান্টম বা আবিরের অবয়ব দেখেছি, কিন্তু মোর্শেদ খানের কপালে যে গুলিটা লেগেছে সেটা কোনো অপেশাদার হাতের কাজ নয়। এটি একটি স্নাইপার শট। আবির কি তবে কোনো পেশাদার ঘাতকের হাতে হাত মিলিয়েছে, নাকি পর্দার আড়ালে আরো বড় কোনো শক্তি কাজ করছে? শহরের অন্য প্রান্তে একটি অতি সাধারণ দেখতে পুরনো অ্যাপার্টমেন্টের বেসমেন্টে আবির তার নতুন আস্তানা গড়ে তুলেছে। চারদিকে কেবল কম্পিউটার স্ক্রিনের নীলাভ আলো। আবির তার টেকটিক্যাল জ্যাকেটটা খুলে চেয়ারে রাখলো। তার হাত কিছুটা কাঁপছে, তবে সেটা ভয় নয়, উত্তেজনায়। সাজিদকে পাশের একটি ছোট্ট রুমে রনি ড্রেসিং করে দিয়েছে। সাজিদ এখন ঘুমানোর চেষ্টা করছে, যদিও যন্ত্রণায় তার মুখ মাঝে মাঝেই কুঁচকে উঠেছে। আবির তার পকেট থেকে সেই চাবিটা বের করলো, যা রুহি তাকে টাইগারের পকেট থেকে নিতে বলেছিল। চাবিটা দেখতে বেশ পুরনো, পেতলের তৈরি, যার ওপর খোদাই করা আছে একটি অদ্ভুত এগুলোর চিহ্ন। রুহি মেয়েটা কেন আমাকে সাহায্য করছে? ও মোর্শেদ খানের লোক হয়েও কেন তাকে মারলো? আর আমার বাবার ডায়েরির লক খোলার চাবি ওর কাছে কিভাবে এলো? ও কি তবে আমার বাবার অতীত সম্পর্কে আমার চেয়েও বেশি জানে? রনি ঘরে ঢুকলো, তার হাতে একটি ফার্স্ট এইড বক্স। সে আবিরের হাতের একটা ছোট্ট ক্ষত পরিষ্কার করতে শুরু করলো। রনি অনেক বছর ধরে আবিরের সাথে আছে। সে জানে আবির যখন চুপচাপ থাকে তখন তার মাথায় কোনো ভয়ঙ্কর ঝড়ের পরিকল্পনা চলে। আবির মোর্শেদ খানের মৃত্যুর পর আন্ডারওয়ার্ল্ডে এখন হাহাকার শুরু হয়েছে। ছোট ছোট গ্যাংস্টারগুলো এখন পাগলা কুত্তার মতো কামড়াকামড়ি করছে ক্ষমতার জন্য। কিন্তু আমার ভয় অন্য জায়গায়। ডিবির ইমতিয়াজ আমাদের পিছু ছাড়বে না। আর ওই মেয়েটা রুহি, ওকে আমার একদম ভালো ঠেকছে না। ও চাইলে তোকে ডগ ওয়ার্ডে মারতে পারতো, কিন্তু মারেনি কেন? কারণ রুহি আমাকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিতে চায় রনি। ও জানে প্রজেক্ট ব্ল্যাক হোল খোলার যোগ্যতা শুধু আমার আছে। ও আমাকে একটা ল্যাবিরিন্থে বা গোলকধাঁধায় ঢুকিয়ে দিয়েছে। রনি, বাবার সেই ডায়েরিটা বের কর। আজ রাতে আমি জানতে চাই আমার বাবা শেষ পর্যন্ত কী আবিষ্কার করেছিলেন। রনি আলমারির গোপন ড্রয়ার থেকে চামড়ায় বাঁধানো পুরনো ডায়েরিটা বের করে আনলো। ডায়েরিটা একটি বিশেষ মেটাল লকের মাধ্যমে বন্ধ করা। আবির কাপা হাতে সেই পেতলের চাবিটা লকের ভেতরে ঢোকালো। ক্লিক করে একটা শব্দ হলো এবং লকটি খুলে গেল। আবির দ্রুত পাতা উল্টাতে লাগলো। ডায়েরির পাতায় পাতায় তার বাবার হাতের লেখা। সেখানে কোনো সাধারণ ডায়েরির নোট ছিল না, বরং ছিল শত শত কোড আর কিছু রাজনৈতিক ব্যক্তির নামের তালিকা। হঠাৎ একটি পাতায় তার চোখ আটকে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা সাভারের সেই পরিত্যক্ত রাসায়নিক কারখানা। সবকিছুর শুরু ওখানেই। মিস্টার এক্স সেখানে এক নতুন মারণাস্ত্র তৈরি করেছে, যা কোনো বারুদ নয়, বরং একটি ডিজিটাল ভাইরাস। ডিজিটাল ভাইরাস? তার মানে প্রজেক্ট ব্ল্যাক হোল কোনো অর্থনৈতিক স্ক্যাম নয়, এটা একটা সাইবার ওয়েপন। যদি এই ভাইরাসটা দেশের ব্যাংকিং সেক্টরে বা ডিফেন্স সার্ভারে ঢুকে পড়ে, তবে পুরো দেশ অচল হয়ে যাবে। আর এই ভাইরাসের কন্ট্রোল যার হাতে থাকবে, সেই হবে এই দেশের অলিখিত রাজা। ঠিক সেই মুহূর্তে আবিরের স্কিনে একটা লাল সংকেত জ্বলে উঠল। কেউ একজন তার ফায়ারওয়াল ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। আবির কিবোর্ডে আঙুল চালালো, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছে। হ্যাকারটি অত্যন্ত শক্তিশালী। হঠাৎ স্ক্রিনে একটি ভিডিও চ্যাট উইন্ডো ওপেন হলো। সেখানে কোনো ছবি নেই, শুধু একটি মুখোশ পরা অবয়ব। কণ্ঠস্বরটি যান্ত্রিকভাবে পরিবর্তিত। হ্যালো আবির, তোমার বাবার ডায়েরিটা পড়ে খুব আনন্দ পেলাম তো, কিন্তু মনে রেখো, জ্ঞান সবসময় সুখে বয়ে আনে না। তুমি মোর্শেদ খানকে মেরেছ, খুব ভালো করেছ। ও আমার কাছে আবর্জনা হয়ে গিয়েছিল, কিন্তু তুমি এখন যা জানতে পেরেছ সেটা হজম করার ক্ষমতা তোমার নেই। কে তুমি? সামনে এসে কথা বলো। আমার বাবাকে কেন মেরেছিলে? কি চাও তুমি? তোমার বাবা অনেক বেশি সৎ ছিলেন আবির, যেটা এই দুনিয়ার জন্য ক্ষতিকর। আর আমি কি চাই? আমি চাই ওই ডায়েরির শেষ পাতায় থাকা
মাস্টার কোডটা। তুমি যদি তোমার বন্ধু সাজিদ আর রনিকে জীবিত দেখতে চাও, তবে আগামী 12 ঘন্টার মধ্যে সাভারের সেই কারখানায় চলে এসো। একা আসবে? যদি পুলিশ বা অন্য কাউকে সাথে নাও, তবে তোমার বন্ধুদের লাশ বুড়িগঙ্গায় ভাসবে। ভিডিও কলটি কেটে গেল। আবির দেখলো তার পুরো সিস্টেম শাট ডাউন হয়ে যাচ্ছে। সে রনির দিকে তাকালো। রনিও ততক্ষণে স্ক্রিনের কথাগুলো শুনে ফেলেছে। রনির চোখে ভয় নেই, আছে জিঘাংসা। কিন্তু আবির জানে এবারের লড়াইটা শুধু কিবোর্ড বা পিস্তলের নয়, এটা হলো বুদ্ধির আর সাহসের। আবির দ্রুত তার পকেট থেকে একটি ছোট্ট পেনড্রাইভ বের করে ডায়েরির মাস্টার কোডটা কপি করে নিল। সে জানে তাকে এখন যেতেই হবে সাভারে, সেই পুরনো কারখানা যেখানে 15 বছর আগে তার জীবনের সব আলো নিভে গিয়েছিল। আর সেখানেই হবে চূড়ান্ত ফয়সালা। 6টা। আবির তার স্পোর্টস বাইকটি স্টার্ট দিল। কুয়াশাচ্ছন্ন রাজপথ দিয়ে সে যখন সাভারের উদ্দেশ্যে রওনা দিল, তখন তার মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, মিস্টার এক্সকে। সে কি আবিরের পরিচিত কেউ, নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো নতুন বিভীষিকা? আবির বাইকের এক্সিলারেটর আরও জোরে চাপলো। বাতাসে শো শো শব্দ আর ইঞ্জিনের গর্জন মিলেমিশে একাকার হয়ে গেল। আবির জানে হয়তো আজই তার জীবনের শেষ দিন, কিন্তু সে পিছনে ফিরে তাকাবে না, কারণ সে শ্যাডো দ্য কিং, আর রাজারা কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। সাভারে সেই কারখানার গেটে যখন আবির পৌঁছালো, দেখলো সেখানে রুহি দাঁড়িয়ে আছে। রুহি হাতে কোনো বন্দুক নেই, তার চোখ এক রহস্যময় বিষণ্ণতা। রুহি আবিরের দিকে এগিয়ে এলো। আবির, ভেতরে যেও না, এটা একটা ফাঁদ। মিস্টার এক্স তোমাকে মারার জন্য এখানে ডাকেনি, সে তোমাকে তার টিমে নিতে চায়। আর তুমি যদি ভেতরে যাও, তবে তুমি আর কখনো ফিরে আসতে পারবে না। তুমি কে আমাকে থামানো রুহি? তুমি কি মিস্টার এক্সের হয়ে ওকালতি করতে এসেছো? আজ সব রহস্যের শেষ হবে। হয় মিস্টার এক্স মরবে, না হয় আমি। সরো আমার পথ থেকে। আবির রুহিকে উপেক্ষা করে কারখানার বিশাল লোহার গেটটা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর রাসায়নিকের তীব্র গন্ধ। আবির এক কদম করে এগোচ্ছে। হঠাৎ ওপর থেকে সব ফ্লাড লাইট জ্বলে উঠল। আবির দেখলো সে একটি কাচের ঘেরা টোপের ভেতরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটি বড় স্ক্রিনে ভেসে উঠল একজনের মুখ। সেই মুখটি দেখার সাথে সাথে আবিরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আবির অস্পষ্ট স্বরে বলে উঠল, চাচা আপনি? সাভারের এই পরিত্যক্ত কারখানার বিশাল হল ঘরটা এখন তীব্র আলোয় ঝলমল করছে। আবির কাছে সেই অভেদ্য ঘেরার টোপের ভেতর দাঁড়িয়ে আছে। তার সামনে বিশাল এক জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠা মুখটি দেখে আবিরের মনে হলো কেউ যেন তার কলিজায় বরফ শীতল কোনো ঝুড়ি চালিয়ে দিয়েছে। স্ক্রিনের ওপাশে বসে আছেন বর্তমান সংসদ সদস্য এবং আবিরের নিজের আপন চাচা আশরাফ চৌধুরী। তার মুখে সেই চেনার নির্মল হাসি যা তিনি জনসভার সময় ব্যবহার করেন, কিন্তু সেই হাসির আড়ালে আজ এক পৈশাচিক নিষ্ঠুরতা স্পষ্ট। আবিরের হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো, কপালের আগের শিরাগুলো ফুলে উঠেছে। চাচা আপনি? আপনি মিস্টার এক্স? আপনি আমার বাবাকে মেরেছেন? নিজের আপন ভাইকে স্রেফ ক্ষমতার জন্য সরিয়ে দিলেন? আমি বিশ্বাস করতে পারছি না আমার রক্তে আপনার মতো একজন জঘন্য খুনি মিশে আছে। আবির, রাজনীতি আর আবেগকে কখনো এক করতে নেই বাবা। তোর বাবা অনেক বড় মাপের মানুষ ছিলেন, কিন্তু উনি বাস্তববাদী ছিলেন না। প্রজেক্ট ব্ল্যাক হোল এমন এক আলাদিনের চেরাগ যা এই দেশকে ডিজিটাল দুনিয়ার পরাশক্তি বানাতে পারত। তোর বাবা চাইলেন সেই ফাইলটা ফুরিয়ে ফেলতে। আমি শুধু ওনাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির চাপে যা হওয়ার তা হয়েছে। এখন রাগ কমিয়ে শান্ত হ। তুই আমার রক্ত, আমার ভাতিজা। তোর মেধা আর আমার ক্ষমতা, এই দুই মিলে আমরা পুরো সাউথ এশিয়া শাসন করতে পারি। শাসন নয় চাচা, আপনি শোষণ করতে চান। আপনি আমার শৈশব কেড়ে নিয়েছেন, আমাকে অনাথ করেছেন। আজ আপনি আমাকে আপনার এই পাপের ভাগিদার বানাতে চান। ঘৃণা করি আমি আপনাকে। আমি এই মাস্টার কোড কখনোই আপনাকে দেব না। আপনার এই সাম্রাজ্য আমি আজই ধুলোয় মিশিয়ে দেব।
আবিরের কথা শেষ হতে না হতেই আশরাফ চৌধুরী একটি বোতাম টিপলেন। হঠাৎ কাচের ঘেরা টোপের ভেতর থেকে হিসির শব্দে এক ধরনের নীলচে গ্যাস বের হতে শুরু করলো। আবির বুঝতে পারল এটি সাধারণ কোনো গ্যাস নয়, এটি একটি শক্তিশালী নিউরোটক্সিন। আবির দ্রুত তার জ্যাকেটের কলার দিয়ে নাক চেপে ধরার চেষ্টা করলো, কিন্তু গ্যাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। আবির, জেদ করিস না। এই গ্যাসটা 5 মিনিটের মধ্যে তোর স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেবে। তার আগে তুই যদি মাস্টার কোডটা টাইপ করিস তবে এই কোডটা আনলক হবে। তুই কি মরতে চাস নাকি আমার পাশে দাঁড়িয়ে পৃথিবীর রাজা হতে চাস? সিদ্ধান্ত তোর। আবিরের চোখে অন্ধকার ঘনিয়ে আসছে। সে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। তার শরীর নিস্তেজ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে কারখানার ওপরের ছাদের কাঁচ ভেঙে কেউ একজন নিচে ঝাঁপিয়ে পড়ল। সে আর কেউ নয়, রুহি। রুহির হাতে একটি গ্যাস মাস্ক। সে দ্রুত আবিরের কাছে পৌঁছে মাস্কটি তার মুখে পরিয়ে দিল। রুহির জন্য হাতে একটি সাব মেশিন গান। সে সরাসরি স্ক্রিনের কন্ট্রোল প্যানেলে গুলি চালিয়ে স্ক্যানটা চুরমার করে দিল। আবির, জ্ঞান হারাবে না, উঠে দাঁড়াও। আমি তোমায় বলেছিলাম ভেতরে না আসতে। আশরাফ চৌধুরী কোনো মানুষ নন, উনি একটা পিশাচ। চলো এখান থেকে, বের হতে হবে। আবির মাস্কের ভেতর দিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। কিছুক্ষণ পর তার শরীরের শক্তি ফিরে এলো। সে রুহির দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলো রুহির কাঁধেও একটি ইগলের ট্যাটু, ঠিক যেমনটা আবিরের বাবার সেই পুরনো লকে ছিল। আবির বুঝতে পারলো রুহির পরিচয় আরো গভীর। রুহি, তুমি কে? কেন আমাকে বারবার বাঁচাচ্ছ? আর ওই চাবিটা তুমি কোথায় পেয়েছিলে? সময় নেই আবির। আশরাফ চৌধুরীর প্রাইভেট আর্মি আমাদের ঘিরে ফেলেছে। এই কারখানার নিচেই ওনার ল্যাব। আমাদের ল্যাবটা ধ্বংস করতে হবে, নাহলে কাল সকালে ওই ভাইরাসটা রিলিজ করে দেবে। চলো আমার সাথে। রুহি আর আবির কারখানার বেসমেন্টের দিকে ছুটলো। পিছনে বুকটের শব্দ শোনা যাচ্ছে। টাইগারের সেই বিশেষ ডেড স্কোয়াড এখন তাদের পিছু নিয়েছে। টাইগারের হাত ব্যান্ডেজ করা থাকলেও সে এখন আরো মরিয়া। সে জানে আবিরকে না ধরতে পারলে আশরাফ চৌধুরী তাকে জ্যান্ত কবর দেবেন। ল্যাবে পৌঁছে আবির দেখলো সেখানে সারি সারি সার্ভার। মাঝখানে একটি বড় গ্লাসের জারে একটি কালো তরলের মতো ডিজিটাল ইন্টারফেস জ্বলছে। এটি প্রজেক্ট ব্ল্যাক হোল। রুহি, এই ভাইরাসটা ধ্বংস করতে হলে আমাকে সেলফ ডিস্ট্রাক্ট কোডটা মেইন ফ্রেমে ইনপুট দিতে হবে, কিন্তু এটা করতে অন্তত 10 মিনিট সময় লাগবে। তুমি কি আমাকে কভার দিতে পারবে? 10 মিনিট কেন? দরকার হলে আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোমায় রক্ষা করব। তুমি কাজ শুরু করো আবির। আবির পাগলের মতো কিবোর্ড টাইপ করতে শুরু করলো। রুহি দরজার কাছে পজিশন নিল। শুরু হলো এক অসম যুদ্ধ। টাইগারের দল ল্যাবের ভেতরে ঢোকার চেষ্টা করেছে, আর রুহি একাই তাদের রুখে দিচ্ছে। গুলির শব্দে পুরো ল্যাব প্রকম্পিত। আবিরের স্ক্রিনে লোডিং পর দেখাচ্ছে 20%, 35%, 50%। হঠাৎ একটি বুলেট রুহির বাম কাঁধে বিঁধল। রুহি যন্ত্রণায় কুকিয়ে উঠলেও তার হাতের গান থামল না। রুহি, তুমি কি ঠিক আছো? আর একটু সময় দাও আমাকে। আমি ঠিক আছি আবির, তুমি থামবে না। কোডটা কমপ্লিট করো। স্ক্রিনে এখন 95%, 99% এবং শেষ পর্যন্ত এক্সেস গ্রান্টেড। আবির এন্টার কি চাপার সাথে সাথে পুরো ল্যাবের সার্ভারগুলোতে বিস্ফোরণ হতে শুরু করলো। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ল। আবির দ্রুত রুহির কাছে দৌড়ে গেল। রুহির রক্তে ভেসে যাচ্ছে। আবির তাকে পাজাখোলা করে তুলে নিল। ঠিক সেই সময় ল্যাবের প্রবেশ পথে দেখা দিলেন আশরাফ চৌধুরী। তার হাতে একটি গোল্ডেন পিস্তল। তার চোখে মুখে এখন পরাজয়ের গ্লানি নয়, আছে চরম উন্মাদনা। সব ধ্বংস করে দিলি আবির। আমার 20 বছরের স্বপ্ন তুই এক নিমেষে পুড়িয়ে দিলি। তবে তুইও বাঁচবি না। আজ এই আগুনে আমাদের বংশের ইতি ঘটবে। আশরাফ চৌধুরী ট্রিগার চাপতে যাবেন, ঠিক তখনই ল্যাবের ছাদ ধসে তার উপর পড়ল। এক বিশাল বিস্ফোরণে পুরো সার্ভার এলাকা কেঁপে উঠল। আবির রুহিকে নিয়ে একটি ইমার্জেন্সি এক্সিট দিয়ে বের হয়ে আসতে সক্ষম হলো। পিছনে শুধু পড়ে রইল ধোঁয়া আর ছাই। আবির রুহিকে ঘাসের ওপর
শুয়ে দিল। ভোরের প্রথম আলো ফুটেছে। রুহি আধবোজা চোখে আবিরের দিকে তাকালো। আবির, আমি তোমার বাবার পালিত মেয়ে। তোমার বাবা আমায় ছোটবেলা থেকে ট্রেন করেছিলেন তোমাকে রক্ষা করার জন্য। তিনি জানতেন আশরাফ চৌধুরী একদিন ওনাকে সরিয়ে দেবেন। এই চাবি আর ডায়েরি এগুলো আমার কাছেই ছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি লড়াইটা একাই লড়তে পারো কিনা। তুমি প্রমাণ করেছো তুমিই দ্য শ্যাডো কিং। রুহি জ্ঞান হারালো। আবির আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তার বাবার খুনি এখন মৃত। প্রজেক্ট ব্ল্যাক হোল ধ্বংস হয়েছে, কিন্তু আবির জানে দাবার বোর্ড অনেক বড়। আশরাফ চৌধুরী তো শুধু একজন ছিলেন। এই সিস্টেমের আড়ালে আরও অনেক রাঘব বোয়াল লুকিয়ে আছে। আবিরার পকেটে থাকা সেই পেন ড্রাইভটা অনুভব করলো, যাতে এখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসের মাস্টার কোড সংরক্ষিত। সে কি এটা ধ্বংস করবে, নাকি এই ক্ষমতা ব্যবহার করে নতুন কোনো সাম্রাজ্য করবে? শহরের এক কোণে দাঁড়িয়ে আবির সূর্যোদয় দেখছে। তার চোখে এখন আর প্রতিশোধের আগুন নেই, আছে এক নতুন লক্ষ্যের স্থিরতা। দ্য শ্যাডো কিং এখন আর মুখোশের আড়ালে থাকা কোনো হ্যাকার নয়। সে এখন এই শহরের অদৃশ্য অভিভাবক। সাভারের সেই পরিত্যক্ত কারখানার উপর দিয়ে কাল বৈশাখী ঝড়ের মতো ধ্বংসলীলা বয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে তখনও আগুনের কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ভোরের আকাশটা আজ সিঁদুরের মতো লাল, যেন গত রাতের ঘন রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হয়ে আছে এই প্রকৃতি। আবির ঘাসের ওপর শুয়ে রাখা রুহির রক্তাক্ত মুখটার দিকে তাকিয়ে রইল। রুহি যে মেয়েটাকে সে এতকাল শক্ত ভেবেছিল, সেই কিনা তার বাবার পালিত মেয়ে। আবিরের মনে হচ্ছে সে এক বিশাল গোলকধাঁধার কেবল একটা দেয়াল ভেঙেছে, কিন্তু সামনে আরও হাজারো দেয়াল বাকি। ঠিক তখনই দূরে সাইরেনের শব্দ শোনা গেল। ইমতিয়াজ সাহেব তার ফোর্স নিয়ে আসছেন। আবির জানে এখন ধরা দেওয়ার সময় নয়। সে রুহিকে পাজাকোলা করে তুলে নিয়ে ঝোপের আড়ালে রাখে তার লুকানো জিপটির দিকে দৌড় দিল। রুহি, তোমাকে মরতে দিলে চলবে না। আমার বাবার অনেক প্রশ্নের উত্তর এখনও তোমার কাছে বাকি। আশরাফ চৌধুরী মারা গেছেন ঠিকই, কিন্তু ওনার শেষ কথাটা আমার কানে বাজছে। দাবার বোর্ড অনেক বড়। এই বোর্ডে আর কে কে আছে রুহি, কথা বলো। জিপটি ঝড়ের গতিতে হাইওয়ে দিয়ে ঢাকার দিকে ছুটছে। আবিরের এক হাত স্টিয়ারিংয়ে, অন্য হাত দিয়ে সে রুহির কাঁধের ক্ষতটা চেপে ধরে আছে। ঠিক সেই সময় আবিরের ড্যাশবোর্ডে রাখা একটি বিশেষ স্যাটেলাইট ফোন বেজে উঠল। এই ফোনের নম্বর কেবল একজনই জানে, সাজিদ। আবির ফোনটি রিসিভ করলো। আবির, তুই কোথায়? সাভারের কারখানায় কি হয়েছে? আমি সব নিউজ পোর্টালে দেখছি, কিন্তু তুই যা ভাবছিস তা ঠিক নয়। আশরাফ চৌধুরী একা ছিলেন না। আমি ডার্ক ওয়েবের একটা এনক্রিপ্টেড মেসেজ ইন্টারসেপ্ট করেছি। আশরাফ চৌধুরী মারা যাওয়ার ঠিক 10 সেকেন্ড আগে একটা সিগন্যাল সেন্ট্রাল সার্ভারে গেছে। প্রজেক্ট ব্ল্যাক হোল ধ্বংস হয়নি আবির, ওটা ট্রান্সফার হয়েছে। কি বলছিস সাজিদ? আমি তো নিজের চোখে ল্যাপটপ ব্লাস্ট দেখতে পেলাম। মেইন ফ্রেম তো জ্বলে ছাই হয়ে গেছে। আবির, ওটা ছিল একটা মিরর সার্ভার, একটা টোপ। আসল ডাটা ট্রান্সফার হয়েছে ঢাকার হার্টে কোনো এক সেফ হাউসে। আর সবচাইতে বড় খবর হলো আন্ডারওয়ার্ল্ডের বাকি 5 ডন এখন একজোট হয়েছে। ওরা এক নতুন নেতা পেয়েছে। তারা আজ রাতে সদরঘাটে মিটিং ডেকেছে। আবির, ওরা তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, তুই যদি না যাস তবে ওরা পুরো শহরের ইন্টারনেট গেটওয়ে শাটডাউন করে দেবে। আবির ফোনটা সিটে ছুঁড়ে মারল। তার চোখ এখন আগুনের গোলার মতো জ্বলছে। সে বুঝতে পারল তাকে এক বিশাল ট্র্যাপে ফেলা হয়েছে। আশরাফ চৌধুরী ছিলেন কেবল এক মোহরা, আসল খেলোয়াড় এখনো ধরাছোঁয়ার বাইরে। আবির গাড়িটি একটি গোপন ক্লিনিকের সামনে থামালো, যেখানে রনি আগে থেকে ডাক্তার নিয়ে অপেক্ষা করছিল। রুহিকে ওখানে নামিয়ে দিয়ে আবির রনির দিকে তাকালো। আবির, সদরঘাটে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। ওখানে 5 জন ডন, তাদের অন্তত 200 সশস্ত্র ক্যাডার নিয়ে থাকবে। আমাদের কাছে মাত্র কয়েকটা পিস্তল আর গ্রেনেড। এটা সুসাইড মিশন ছাড়া আর কিছুই না। রনি, যখন চারপাশ থেকে শিয়ালের দল ঘিরে ফেলে তখন সিংহকে গর্জন করতেই হয়। ওরা ডিজিটাল যুদ্ধ চেয়েছিল, আমি ওদের রক্ত আর বারুদের যুদ্ধ দেব। সাজিদকে বলো
সদরঘাটের সব সিসিটিভি আর ইলেকট্রিক গ্রিড আমার কন্ট্রোলে চাই। আজ রাতে সদরঘাট হবে পাপীদের শ্মশান। রাত 12টা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, বর্ষার মেঘে আকাশ ঢাকা। মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। বুড়ি গঙ্গার কালো জল পচা লাশের মতো স্থির হয়ে আছে। টার্মিনালের পন্টুনে দাঁড়িয়ে আছে এই শহরের সবচেয়ে কুখ্যাত 5 অপরাধী: ড্রাগলর্ড জাভেদ, হিউম্যান ট্রাফিকিংয়ের কিংপিন কালা মানিক, অস্ত্রের ডিলার সোলাইমান, ক্যাসিনো সম্রাট রতন আর রাজনীতির গুন্ডা তৌহিদ। সবার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। তারা অট্ট হাসি হাসছে আর দামি মদে চুমুক দিচ্ছে। কি রে জাবেদ, ওই হ্যাকার ছোকরা কি আসবে নাকি ডরে বুড়িগঙ্গায় ডুব দিয়েছে? মুর্শিদ খান বুড়ো হয়ে গিয়েছিল, তাই ওই পিচ্চির কাছে মার খেয়েছে। কিন্তু আমরা থাকতে এই শহর শাসন করবে একটা মুখোশধারী ছেলে, তা হতে দেবো না। আরে আসুক না, আজ ওর চামড়া দিয়ে আমি জুতো বানাবো। সারা শহর খুঁজেও ওকে পাওয়া যাচ্ছে না, আজ ও নিচ থেকে আমাদের খাঁচায় ঢুকবে। ঠিক সেই মুহূর্তে পুরো সদরঘাটের সব আলো একসাথে নিভে গেল। জেনারেটর ব্যাক আপও কাজ করছে না। ঘুটঘুটে অন্ধকার। ডনদের বডিগার্ডরা অস্থির হয়ে রইল। পকেট থেকে টর্চ বের করতেই তারা দেখলো পন্টনের ওপর একটি প্রজেক্টর দিয়ে বিশাল এক অক্টোপাসের লোগো ভেসে উঠেছে। আর সেই লোগোর নিচ থেকে ধীর পায়ে হেঁটে আসছে এক অবয়ব। মাথায় হেলমেট, 2 হাতে ম্যাগনাম পিস্তল। আবির, আপনাদের 5 জনের ব্যাংক অ্যাকাউন্টে মোট 800 কোটি টাকা ছিল। 5 সেকেন্ড আগে সেই টাকাগুলো এখন অনাথ আশ্রম আর ক্যান্সার ফাউন্ডেশনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। আপনারা এখন ভিখারি, আর ভিখারিদের এই শহরে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মুহূর্তের মধ্যে শুরু হলো নরক গুলজার। কিন্তু আবির একা নয়। রনি আর সাজিদের রনগুলো উপর থেকে টিয়ার গ্যাস আর ছোট ছোট বোমা বর্ষণ করতে শুরু করলো। আবির অন্ধকারের ভেতর যেন এক যমদূত। সে নিখুঁত নিশানায় একের পর এক ডনদের কপালে বুলেট বিধিয়ে দিচ্ছে। দামি দামি শুটগুলো এখন রক্তে ভিজে সপসপে। বুড়ি গঙ্গার তীরে আজ এক নতুন ইতিহাসের জন্ম হচ্ছে। আবির যখন একদম শেষে ডন তৌহিদের গলার কাছে পা দিয়ে চেপে ধরল, তখন তৌহিদ প্রাণ ভিক্ষা চাইছে। আবির, মেরো না। আমি তোমাকে বলবো মিস্টার এক্সকে, উনি আশরাফ চৌধুরীর চেয়েও বড়। উনি এই মুহূর্তে তোমার খুব কাছেই আছেন। কাছে আছে মানে? পরিষ্কার করে বলো। উনি হলেন ইমতিয়াজ, ডিবির ইমতিয়াজ সাহেব, নিজেই সবকিছুর মাস্টার মাইন্ড। উনি তোমাকে ব্যবহার করে সব কাঁটা সরিয়ে দিচ্ছেন, যাতে উনি একচ্ছত্র ক্ষমতার মালিক হতে পারেন। আবিরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ইমতিয়াজ, যে লোকটা তাকে ধরার জন্য সারা শহর চষে বেড়াচ্ছে, সেই কিনা এই সব কিছুর মূল হোতা। আবির তৌহিদকে ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক সেই সময় টার্মিনালের চারপাশ থেকে ডজন খানেক পুলিশের গাড়ির হেডলাইন জ্বলে উঠল। ইমতিয়াজ সাহেব জিপ থেকে নামলেন, তার হাতে রিভলভার, মুখে সেই চিরচেনা রহস্যময় তৃপ্তির হাসি। চমৎকার খেলেছো আবির। মুর্শিদ গেল, আশরাফ গেল, এখন এই 5টা আবর্জনাও শেষ। আমার কাজটা তুমি কত সহজ করে দিলে। এবার এই হার্ড ডিস্কটা আমার হাতে দাও, আর শান্তিতে মরাযন্ত্রই হও। এই দুনিয়া জানবে ফ্যান্টম নামে এক সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের যুদ্ধে পুলিশের গুলিতে মারা গেছে। আমি পাবো মেডেল, আর তুমি পাবে একটা বেনামি কবর। আবির দেখলে সে চারপাশ থেকে ঘেরাও, পালানোর কোনো পথ নেই। রনি আর সাজিদও লোকেশনে আটকা পড়েছে। আবির তার পকেট থেকে সেই মাস্টার কোড লেখা পেন ড্রাইভটা বের করলো। সে ইমতিয়াজের দিকে তাকিয়ে হাসল, এক করুণ কিন্তু ভয়ঙ্কর হাসি। ইমতিয়াজ সাহেব, আপনি দাবা ভালো খেলেন ঠিকই, কিন্তু আপনি ভুলে গেছেন যে আমি কম্পিউটারের প্রোগ্রামার। আমি এই পেন ড্রাইভে একটা ডেডম্যান সুইচ সেট করে রেখেছি। আমি মারা যাওয়ার সাথে সাথে পুরো দেশের সব বড় দুর্নীতির ফাইল অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। আপনি মেডেল পাবেন না, আপনি পাবেন ফাঁসির দড়ি। এবার বলুন, ট্রিগার চাপবেন? সদরঘাট টার্মিনালের পন্টুনে এখন এক হাড় হিম করা নিস্তব্ধতা। নদীর তীরের পচা জলের দুর্গন্ধ ছাপিয়ে এখন বাতাসে শুধু বারুদের কটু ঘ্রাণ।
আবিরের হাতে সেই লাল রঙের পেন ড্রাইভ, যা এখন এই দেশের ভাগ্য নির্ধারণ করেছে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে ডিবি অফিসার ইমতিয়াজ, তার রিভলভারের নল সরাসরি আবিরের কপাল বরাবর স্থির। ইমতিয়াজের মুখে সেই কুটিল হাসিটা এখন আরও প্রশস্ত হয়েছে। পুলিশের ডজন খানেক গাড়ির হেডলাইটের তীব্র আলোয় আবিরের ছায়াটা নদীর কালো জলে পড়ে কাঁপছে। ইমতিয়াজ এক পা এগিয়ে এলেন। আবির, ডেড ম্যান সুইচ এর ভয় আমাকে দেখে লাভ নেই। আমি জানি তোমার মতো দেশপ্রেমিক ছেলে কখনোই চাইবে না এই দেশের পুরো সিস্টেমটা এক নিমিষে ধসে পড়ুক। ওই প্যান্ডাইভে এমন সব তথ্য আছে যা পাবলিক হলে কাল সকালে দেশের গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তুমি কি সত্যি সেটা চাও? তার চেয়ে ভালো ওটা আমাকে দাও। আমি তোমাকে এই দেশ থেকে নিরাপদে বের করে দেওয়ার ব্যবস্থা করব। নতুন নাম, নতুন পরিচয় নিয়ে তুমি বিদেশে শান্তিতে থাকতে পারবে। শান্তিতে? যে মানুষটা আমার বাবাকে হত্যার নেপথ্যে ছিল, যে গত 15 বছর ধরে আমার প্রতিটি কদম তদারকি করেছে শুধু নিজের স্বার্থে, তার দেওয়া শান্তিতে আমি থুতু দেই। ইমতিয়াজ সাহেব, আপনি ডিবির অফিসার নন, আপনি এই সিস্টেমের সবচেয়ে বড় ভাইরাস। আপনি আমাকে দাবার ঘুঁটি বানাতে চেয়েছিলেন, তাই না? এখন দেখুন, আপনার এই দাবার বোর্ডটাই আমি হ্যাক করে দিয়েছি। আবির তার বাম হাতের ঘড়িটা একটা বোতাম টিপল। মুহূর্তের মধ্যে সদরঘাটের বিশাল আকার ডিজিটাল বিল বোর্ডগুলো জ্বলে উঠল। সেখানে কোনো বিজ্ঞাপনের বদলে ইমতিয়াজের সাথে আন্ডারওয়ার্ল্ডের ডনদের গোপন মিটিংয়ে অডিও এবং ভিডিও ফুটেজ চলতে শুরু করলো। ইমতিয়াজ পেছনে দাঁড়িয়ে থাকা পুলিশের কনস্টেবল আর অফিসাররা নিজেদের মাঝে ফিসফাস শুরু করলো। তারা বুঝতে পারলো তাদের সামনে দাঁড়িয়ে থাকা তাদের বস আসলে একজন আন্তর্জাতিক অপরাধী। ডাউন দ্যাট, এখনই সব বন্ধ করো। আবির, তুমি তোমার নিজের মৃত্যুর পর সই করলে। ইমতিয়াজ ট্রিগার চাপতে যাবেন, ঠিক তখনই নদীর দিক থেকে একটি স্পিড বোট প্রচণ্ড গতিতে পন্টনের দিকে ধেয়ে এলো। স্পিড বোর্ডের ওপর থেকে রনি তার M16 দিয়ে ব্রাশ ফায়ার শুরু করলো। পুলিশের গাড়িগুলোর টায়ার আর হেডলাইট মুহূর্তেই তছনছ হয়ে গেল। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। আবির এই সুযোগ পন্টন থেকে বুড়ি গঙ্গার কালো জলে ঝাঁপ দিল। ইমতিয়াজ পাগলের মতো পানির দিকে তাকিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন, কিন্তু আবিরের কোনো চিহ্ন পাওয়া গেল না। আবির, বাম দিকে দ্রুত ওঠো। আবির পানি নিচ দিয়ে সাঁতরে গিয়ে স্পিড বোর্ডের পেছনের হাতলটা ধরল। রনি এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে আবিরকে টেনে তুলল। স্পিড বোটটি রাতের অন্ধকারের বুক চিরে নদীর ভেতরের দিকে চলে গেল। ইমতিয়াজ নদীর পাড়ে দাঁড়িয়ে রাগে গর্জন করতে লাগলেন। তিনি জানেন আবির যদি একবার এই পেন ড্রাইভের ডেটা অনলাইনে রিলিজ করে দেয়, তবে কেবল তিনি নন, এই দেশের পুরো রাজনৈতিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পরদিন সকাল, আবির আর রনি এখন শহরের উপকণ্ঠে একটি পুরনো রেলওয়ে কোয়ার্টারের বেসমেন্টে লুকিয়ে আছে। আবিরের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দীর্ঘক্ষণ পানির নিচে থাকায় তার হালকা জ্বর এসেছে। সাজিদ সেখানে তার ল্যাপটপ নিয়ে বসে আছে। সাজিদের আঙুলগুলো এখন কাঁপছে। আবির, তুই যা ভেবেছিলি তার চেয়েও ভয়াবহ এই ডেটা। ইমতিয়াজ শুধু একা নন, ওনার ওপরেও একজন আছেন যাকে ডার্ক ওয়েবে দ্য আর্কিটেক্ট বলা হয়। প্রজেক্ট ব্ল্যাক হোলের আসল রূপ হলো একটি স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম। এটি দিয়ে দেশের যে কোনো পাওয়ার গ্রিড বা মিসাইল ডিফেন্স সিস্টেমকে হ্যাক করা সম্ভব। ইমতিয়াজ এটা দেশের বাইরের কোনো এজেন্সির কাছে কয়েক বিলিয়ন ডলারে বিক্রি করার চুক্তি করেছে। আমাদের সময় নেই সাজিদ। ইমতিয়াজ এখন আহতবাগ। সে এখন পুরো শহরের উপর রেড অ্যালার্ট জারি করেছে। আমাদের পরবর্তী গন্তব্য হলো সাভারের সেই কারখানার নিচে থাকা ব্যাকআপ ল্যাব। রুহি আমাকে বলেছিল ওখানে একটা ফিজিক্যাল কিল সুইচ আছে। ওটা অফ না করলে এই ভাইরাসটা একবার অ্যাক্টিভেট হলে কেউ থামাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে সাজিদের স্ক্রিনে একটা মেসেজ পপ আপ হলো। মেসেজটি রুহির কাছ থেকে এসেছে। রুহি এখন হসপিটালের আইসিইউতে, কিন্তু সে কোনোভাবেই সাজিদের সিকিউর লাইনে কানেক্ট করেছে। আবির,
ইমতিয়াজ তোমার চাচার খুনি নয়। তোমার চাচা আশরাফ চৌধুরী এখনো বেঁচে আছেন। কাল রাতে সাভারের বিস্ফোরণটা ছিল একটা আই ওয়াশ। আশরাফ চৌধুরী আর ইমতিয়াজ এখন একসাথে কাজ করছেন। ওরা তোমাকে টোপ হিসেবে ব্যবহার করছে মাস্টার কোড বের করার জন্য। সাভারে যেও না, ওটা একটা মৃত্যু ফাঁদ। আবিরের মনে হলো তার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। তার নিজের চাচা বেঁচে আছেন এবং তিনি ইমতিয়াজের সাথে হাত মিলিয়েছেন। তবে কি রুহিও কোনো খেলায় জড়িয়ে আছে? আবির তার বাবার সেই পুরনো ডায়েরিটা আবারও খুলল। শেষ পাতায় একদম নিচে ছোট্ট করে একটা নম্বর লেখা ছিল, যা সে আগে খেয়াল করেনি। সে নম্বরটি ডায়াল করলো। ওপাশ থেকে একটি বৃদ্ধ মহিলার কণ্ঠ শোনা গেল। কে? আবির, আমি জানতাম তুমি একদিন ফোন করবে। তোমার বাবা মরার আগে আমাকে বলে গিয়েছিলেন, যদি শকুনেরা আকাশ দখল করে নেয় তবে মাটির নিচে থাকা শেকড়গুলোই হবে শেষ ভরসা। আবির, তুমি যেখানে আছো সেখান থেকে এখনই সরে যাও। ইমতিয়াজের ড্রোন তোমার লোকেশন ট্র্যাক করে ফেলেছে। কথাটা শেষ হওয়ার আগে কোয়ার্টারের উপরে একটি বেকর শব্দ হলো। ছাদ ধসে নিচে পড়ল। ইমতিয়াজের বিশেষ সোয়াট টিম দড়ি বেয়ে নিচে নামছে। আবির রশিকে ইশারা করলো। রনি তার ব্যাগ থেকে কয়েকটা স্মোক গ্রেনেড বের করে মেঝের দিকে ছুঁড়ে মারলো। চারপাশটা সাদা ধোঁয়ায় ঢেকে গেল। সাজিদ, ল্যাপটপ নিয়ে বের হও। রনি, ব্যাক গেট দিয়ে মুভ করো। আজ আর কোনো লুকোচুরি নয়, আজ হবে মুখোশধারীদের মুখোমুখি লড়াই। আবির তার কালো জ্যাকেটের ভেতর থেকে দুটো অটোমেটিক পিস্তল বের করলো। তার চোখের মনি এখন ইস্পাতের মতো শক্ত। সে বুঝতে পেরেছে এই লড়াইয়ে জিততে হলে তাকে কেবল হ্যাকার নয়, তাকে হতে হবে এক বিধ্বংসী যোদ্ধা। আবির অন্ধকারের ভেতর থেকে সোয়াট টিমের প্রথম মেম্বারকে লক্ষ্য করে নিখুঁত নিশানায় ট্রিগার চাপল। শহর জুড়ে এখন একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, দ্য শ্যাডো কিং। আবির কি পারবে তার বেঁচে থাকা চাচার মুখোশ সবার সামনে খুলতে? রুহি কি সত্যিই তার বন্ধু নাকি শত্রু? আর্কিটেক্ট আসলে কে? রহস্যের প্রতিটি বাঁক এখন রক্তের ঘ্রাণে ভারী হয়ে উঠেছে। এই যুদ্ধ এখন আর প্রতিশোধের নয়, এই যুদ্ধ এখন অস্তিত্বের। রেলওয়ে কোয়ার্টারের সেই স্যাঁতসেঁতে বেসমেন্টে এখন জমদূতদের আনাগোনা। সোয়াট টিমের অত্যাধুনিক লেজার সাইটগুলো অন্ধকারের বুক চিরে আবিরের বুক লক্ষ্য করে স্থির হয়ে আছে। ধোঁয়ার কুয়াশায় আবির এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল। ইমতিয়াজ ওপর থেকে লাউডস্পিকারের গর্জন করেছেন, আবির, পালাবার পথ নেই, আত্মসমর্পণ করো, নইলে তোমার বন্ধুদের লাশ এই মুহূর্তের মাটিতে লুটিয়ে পড়বে। আবির কোনো জবাব দিল না। সে তার কোমরের বেল্ট থেকে একটি ছোট কালো ডিভাইস বের করলো, তার নিজের তৈরি ইলেকট্রোম্যাগনেটিক পালস গ্রেনেড। সে বিড়বিড়িয়ে বলল, অন্ধকারকে ভয় পাও ইমতিয়াজ সাহেব, তবে আজ অন্ধকারের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেই। রনি, এখনই? আবির গ্রেনেডটি মেঝের ওপর ছুঁড়ে মারল। এক তীব্র নীল আলোর ঝিলিক, আর সাথে সাথে পুরো কোয়ার্টার সহ আশেপাশে 3 কিলোমিটার এলাকার সমস্ত বিদ্যুৎ সংযোগ, মোবাইল নেটওয়ার্ক এবং সোয়াট টিমের নাইট ভিশন গগলস অকেজ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত সোয়াট টিম এখন একদম অন্ধ। ঠিক তখনই শুরু হলো আবিরের তাণ্ডব। আবির অন্ধকারের ভেতর মাছের মতো অনায়াসে চলাফেরা করতে পারে। সে তার সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে একের পর এক নিখুঁত নিশানায় সোয়াট মেম্বারদের পায়ের নলি লক্ষ্য করে গুলি করতে শুরু করলো। সে কাউকে মারতে চায় না, সে চায় তাদের অচল করে দিতে। আবির, সাজিদকে নিয়ে আমি পেছন ড্যানেজ প্রাইম দিয়ে বের হচ্ছি, তুই জলদি আয়। ইমতিয়াজের ব্যাকআপ টিম কিন্তু ব্যাকআপ জেনারেট নিয়ে চলে আসবে। তোরা যা, আমি ইমতিয়াজকে একটা উপহার দিয়ে আসছি। সাজিদকে বলবি ড্রাইভটা যেন এনক্রিপ্ট করে রাখে। আবির বিড়ালের মতো নিঃশব্দে দেয়াল বেয়ে উপরে উঠে এলো। সে দেখলো ইমতিয়াজ তার জিপের পাশে দাঁড়িয়ে পাগলের মতো ওয়্যারলেসে চিল্লাইতেছেন, কিন্তু ইএমপির কারণে তার ওয়্যারলেস এখন মৃত প্লাস্টিক ছাড়া আর কিছুই না। আবির ইমতিয়াজের ঠিক পেছনে এসে দাঁড়ালো। ইমতিয়াজ যখন ঘুরে তাকালেন তখন তার কপালে আবিরের পিস্তলের শীতল নলটা ঠেকে আছে।
ইমতিয়াজের চোখ কপালে উঠে গেল। এই প্রথমবার তিনি আবিরকে এত কাছ থেকে দেখছেন। আবিরের চোখের দৃষ্টিতে কোনো মায়া নেই, সেখানে দাউ দাউ করে জ্বলছে প্রতিহিংসার দাবানল। ইমতিয়াজ সাহেব, আপনার দাবার বোর্ডে তো এখন কারেন্ট নেই। এবার বলুন আপনার সেই আর্কিটেক্টকে। আমার চাচা কি সত্যি বেঁচে আছেন নাকি তিনি আপনার হাতে বন্দি? আবির, তুমি ভুল করছো। আশরাফ চৌধুরী তোমাকে মারতে চেয়েছিলেন, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। উনি এখন সাভারের সেই পুরনো ল্যাবের নিচে লেভেল 4 সিকিউরিটি জেনে আছেন। তুমি যদি সেখানে যাও তবে তুমি কোনোদিন ফিরে আসবে না। ওটা একটা ডিজিটাল নরক। নরক আমার চেনা জায়গা ইমতিয়াজ, আমি সেখানেই বড় হয়েছি। আবির ইমতিয়াজের ঘাড়ে পিস্তলের বাট দিয়ে এক প্রচণ্ড আঘাত করল। ইমতিয়াজ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। আবির তার পকেট থেকে ইমতিয়াজের স্পেশাল অ্যাক্সেস কার্ড আর ফোনটা ছিনিয়ে নিল। সে জানতো পুলিশ বাহিনী কয়েক মিনিটের মধ্যে আবার সক্রিয় হবে। আবির ইমতিয়াজের জিপটি নিয়েই ঝড়ের গতিতে সাভারের দিকে রওনা দিল। পথে সে সাজিদকে কল করলো। সাজিদ তখন রনির সাথে একটি সেফ হাউসে পৌঁছেছে। আবির, তুই ঠিক আছিস? ইমতিয়াজের ফোন থেকে সিগন্যাল আসছে, তুই কি ওটা নিয়েছিস? শোন, ওই ফোনে একটা জিপিএস ট্র্যাকার আছে, ওটা অন থাকলেই তোর চাচা বুঝতে পারবে তুই আসছিস। আর সবচেয়ে ভয়ঙ্কর খবর, রুহি হসপিটাল থেকে গায়েব হয়ে গেছে। ডিবির নজরদারি এড়িয়ে ও উধাও। রুহি আমাকে ধোকা দিতে পারে না সাজিদ, ওর চোখে আমি আমার বাবার প্রতিচ্ছবি দেখেছি। যাই হোক, তুই ইমতিয়াজের কার্ডটা ক্লোন করে আমাকে সার্ভারের লেভেল 4 গেট পাসওয়ার্ডটা পাঠা। আজ রাতে আমি আমার চাচার সাথে মুখোমুখি হিসাব করব। 16 বছর পর চৌধুরী পরিবারের রক্ত আজ আবার এই মাটিতে মিশবে। আবির যখন সাভারের সেই ধ্বংসপ্রাপ্ত কারখানার গেটে পৌঁছালো, দেখলো সেখানে কোনো গার্ড নেই। পুরো এলাকাটা শ্মশানের মতো নিস্তব্ধ। কিন্তু আবির জানে মাটির নিচে গড়ে তোলা হয়েছে এক অত্যাধুনিক ল্যাবরেটরি। সে ইমতিয়াজের কার্ডটি পাঞ্চ করলো। মাটির নিচে এক গোপন লিফট খুলে গেল। আবির লিফটে উঠে নিচে নামতে শুরু করলো। লিফটে যখন লেভেল 4-এ পৌঁছালো, আবির দেখলো এক বিশাল হলরুম। চারদিকে সাদা দেওয়াল আর হাজার হাজার অপটিক্যাল ফাইবার কেবল। রুমের মাঝখানে একটি বড় কাচের কেবিনে বসে আছেন আশরাফ চৌধুরী। ওনার সারা শরীরে তার লাগানো। তিনি কোনো এক মেশিনের সাথে সংযুক্ত। ওনাকে দেখে মনে হচ্ছে কোনো জীবন্ত কঙ্কাল। স্বাগত আবির, আমি জানতাম ইমতিয়াজ তোমাকে ঠেকাতে পারবে না। তুমি ঠিক তোমার বাবার মতো জেদি। কিন্তু দেখো আজ আমি কি অর্জন করছি। প্রজেক্ট ব্ল্যাক হোল এখন আমার মগজের সাথে যুক্ত। আমি এখন কেবল একজন মানুষই নই, আমি এখন ইন্টারনেটের ঈশ্বর। আমি চাইলেই 1 সেকেন্ডে শহরের সব বিদ্যুৎ বন্ধ করতে পারি। আমি চাইলেই সব ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারি। আপনি ঈশ্বর নন চাচা, আপনি একটা ভাইরাস। আপনি নিজের শরীরকে একটা হার্ড ডিস্কে রূপান্তর করেছেন। এর জন্য আপনি আপনার ভাইকে মেরেছিলেন। ছি, আমি আজ আপনার এই প্লাগ খুলে দিতে এসেছি। আবির, তুই যদি আমার কোনো কেবল স্পর্শ করিস তবে এই ভাইরাসের কিল কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। পুরো দেশের সমস্ত ডাটাবেস ডিলিট হয়ে যাবে। তুই কি পারবি সেই দায়ভার নিতে? আয় আমার পাশে বস, আমাকে এই মাস্টার কোডটা দে। আমরা একসাথে এই দুনিয়া শাসন করব। আবির দেখলো আশরাফ চৌধুরীর চোখের মনে এখন নীল হয়ে আছে। এটি আর কোনো মানুষ নেই, এটি একটি মেশিনে পরিণত হয়েছে। ঠিক সেই সময় আবিরের পেছনে একটি ছায়া ফুটে উঠল। রুহির হাতে একটি বিশেষ সিরিঞ্জ। সে আবিরের দিকে তাকিয়ে ইশারা করলো। রুহির পরনে এখন পুরোপুরি ব্ল্যাক কমান্ডো ড্রেস। আবির, ওনার সিস্টেমের ভেতরে একটা ব্যাকডোর আছে। ওনার মগজ যখন ডেটা প্রসেস করে তখন প্রতি 10 সেকেন্ডে একবার সিস্টেম রিবুট হয়। সেই 10 সেকেন্ডের মধ্যেই তোমাকে ভাইরাসের মূল ফাইলটা ওভাররাইট করতে হবে। আমি ওনাকে ইনজেকশনের মাধ্যমে ডিস্ট্র্যাক্ট করছি, তৈরি হও তুমি। রুহি, তুমি কিভাবে জানলে এই ব্যাকডোরের কথা? কারণ এই সিস্টেমটা তোমার বাবা আর আমি মিলেই ডিজাইন করেছিলাম আবির। তোমার বাবা জানতেন ওনার ভাই একদিন এটা ছিনিয়ে নেবে, তাই উনি এই সেফটি পিনটা রেখে গিয়েছিলেন। আবির, এখন বা কখনোই নয়। আশরাফ চৌধুরী রুহিকে দেখে গর্জন করে উঠলেন, বিশ্বাসঘাতক, তোকেও আমি শেষ করব। তিনি তার মাইন্ড কন্ট্রোল দিয়ে ল্যাবের রোবোটিক আর্মগুলো অ্যাক্টিভেট করলেন।
চারপাশ থেকে যান্ত্রিক হাতগুলো আবির আর রুহিকে পিষে ফেলার জন্য এগিয়ে আসতে লাগলো। আবির তার ল্যাপটপটি মেইন ফ্রেমের সাথে কানেক্ট করলো। স্ক্রিনের সময় দেখাচ্ছে 10:09:08। রুহি গুলি ছুটতে শুরু করলো, রোবোটিক আর্মগুলো জয়েন্টে। আবির জলদি, আমি বেশিক্ষণ ঠেকাতে পারবো না। আবিরের আঙুল কিবোর্ডে আগুনের গতিতে চলছে। সে মাস্টার কোডটা ইনপুট দিল। স্ক্রিনে ভেসে উঠল সিস্টেম ওভারওয়েট 99%। ঠিক সেই মুহূর্তে আশরাফ চৌধুরী এক বিকট চিৎকার দিলেন। ওনার কান আর নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলো। ল্যাবের সব মনিটরে আবিরের বাবার ছবি ফুটে উঠল। এক শান্ত ও গভীর কণ্ঠে রেকর্ড করা একটি মেসেজ বাজতে শুরু করলো। আশরাফ, তুমি হারলে, সত্যের জয় হবেই। আবির এন্টার চাপল। একটি তীব্র শক ওয়েভ পুরো ল্যাবে ছড়িয়ে পড়ল। আশরাফ চৌধুরী চেয়ারে ঝুলে পড়লেন। তার শরীরের সাথে যুক্ত সব তার থেকে নীল আর আলো বের হয়ে সব জ্বলে ছাই হয়ে গেল। প্রজেক্ট ব্ল্যাক হোল চিরতরে মুছে গেল পৃথিবী থেকে। আবির রুহির দিকে দৌড়ে এলো, কিন্তু রুহি তখন মেঝেতে পড়ে আছে, তার শরীরে একাধিক যান্ত্রিক আঘাতের চিহ্ন। রুহি, রুহি চোখ খোলো, আমরা জিতেছি, সব শেষ হয়ে গেছে। না আবির, সব শেষ হয়নি। ইমতিয়াজ আসছে, ওই ডাটা ট্রান্সফারের ব্যাকআপ নিয়েছে। তুমি পালাও আবির, আমি এখানে ব্লক করছি। এই ল্যাবটা সেলফ ডিস্ট্রাক্ট মোডে আছে। 3 মিনিটের মধ্যে সব মাটির সাথে মিশে যাবে। আবির রুহিকে ছাড়তে চাইল না, কিন্তু রুহি তাকে ধাক্কা দিয়ে লিফটের দিকে ঠেলে দিল। আবির লিফটে উঠে যখন ওপরে এলো, তখন এক বিশাল বিস্ফোরণে মাটির নিচের পুরো ল্যাবটি ধসে পড়ল। আবির সাভারে সে বিরান প্রান্তরে দাঁড়িয়ে দেখলো আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠছে। তার চাচা আর বাবার সেই অভিশপ্ত স্বপ্ন আর রুহি সবই কি তবে হারিয়ে গেল? আবিরের পকেটে ইমতিয়াজের ফোনটা বেজে উঠল। ওপাশে ইমতিয়াজের শান্ত কণ্ঠ। আবির, তুমি ভাবলে তুমি জিতে গেছো? তুমি কেবল একটা সার্ভার ধ্বংস করেছো। আমি অলরেডি ডেটাগুলো আর্কিটেক্ট এর কাছে পাঠিয়ে দিয়েছি। এখন তুমি হবে এই দেশের সবচেয়ে বড় ওয়ান্টেড অপরাধী। দেখা হবে আবির, খুব শীঘ্রই। আবির ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তার চোখে আজ আর অশ্রু নেই, আছে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। সে এখন আর শুধু আবির নয়, সে এখন দ্য শ্যাডো কিং। আর হাজার রাজত্ব তো কেবল শুরু হয়েছে। আবির তার বাইক স্টার্ট দিল। অন্ধকার রাতের বুক চিরে সে মিলিয়ে গেল নতুন এক মিশনের উদ্দেশ্যে। সাভারে সে ভয়াবহ বিস্ফোরণের পর পুরো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুনের লেলিহান শিখা যেন আকাশের বুক চিরে দিতে চাইছে। আবির তার স্পোর্টস বাইক নিয়ে যখন হাইওয়ে দিয়ে বাতাসের গতিতে ছুটছে, তখন তার কানে বাজছে ইমতিয়াজের সেই পৈশাচিক হাসি। রুহিকে ওভাবে আগুনের গোলকায় ফেলে আসাটা আবিরের হৃদয় এক গভীর ক্ষত তৈরি করেছে। কিন্তু সে জানে শোক করার সময় এখন নয়। ইমতিয়াজ একা নয়, তার পেছনে আছে সেই রহস্যময় আর্কিটেক্ট যার ইশারায় 16 বছর আগে আবিরের সাজানো সংসার তছনছ হয়ে গিয়েছিল। আবির তার হেলমেটের ব্লুটুথ অন করে সাজিদকে কল করলো। সাজিদ, ইমতিয়াজের ফোন থেকে যে ডেটা ট্রান্সফার হয়েছে সেটার গন্তব্য কোথায়? আমি ইমতিয়াজকে না, আমি ওই আর্কিটেক্টকে চাই। 16 বছর ধরে যে লোকটা আড়ালে বসে এই দাবার বোর্ড সাজিয়েছে, আজ আমি তার ডেরায় হানা দেব। আবির, তুই যা ভাবছিস তা ঠিক নয়। ডেটাটা কোনো সাধারণ জায়গায় যাচ্ছে না, এটা ট্রান্সফার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল টাওয়ারে। আর সবচাইতে ভয়ঙ্কর খবর হলো ইমতিয়াজ পুরো শহর জুড়ে তোর ছবি দিয়ে শুট অ্যাট সাইট অর্ডার জারি করেছে। পুলিশ, সোয়ার্ড আর আর্মি এখন তো রক্তের তৃষ্ণায় রাস্তায় ঘুরছে। তুই এখন দেশের 1 নম্বর মোস্ট ওয়ান্টেড অপরাধী। ঢাকার প্রতিটি ইঞ্চি এখন তোর জন্য মরণ ফাঁদ। ওরা ভাবছে আমি শহর ছেড়ে পালাবো? না সাজিদ, আমি সোজা সিংহের ডেরায় যাব। ইমতিয়াজ যদি ডিজিটাল টাওয়ারে থাকে তবে সেখানেই আজ রাতের শেষ খেলা হবে। রনিকে বলো সব ব্ল্যাকআউট ইকুইপমেন্ট রেডি রাখতে। আজ রাতে পুরো শহর অন্ধ হবে, শুধু শ্যাডো কিং দেখতে পাবে। রাত 11:45। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল টাওয়ারের ওপর তলায় এক বিলাসবহুল অফিসে বসে আছেন ইমতিয়াজ। তার সামনে রাখা একটি কাচের ব্রিফকেস, যার ভেতরে চলছে প্রজেক্ট ব্ল্যাক হোল এর সেই ডিজিটাল ড্রাইভ। হঠাৎ রুমের
গোপন দরজা খুলে ভেতরে ঢুকলেন এক বৃদ্ধ ব্যক্তি। হাতে দামি হীরা খচিত লাঠি, পরনে ধবধবে সাদা স্যুট। তার চোখে মুখে অভিজাত্য নয়, বরং এক পৈশাচিক শীতলতা। তিনি আর কেউ নন, এই দেশের অদৃশ্য নিয়ন্ত্রক এবং আর্কিটেক্ট জনাব হাসমত আলী। ইমতিয়াজ, তুমি আবিরকে ছোট করে দেখছো। যে ছেলে 16 বছর ধরে অন্ধকারের ভেতর নিজের সাম্রাজ্য গড়েছে, সে কি এত সহজে মরার ছেলে? শাওয়ারে ওকে মরতে দেখেছি নিজের চোখে। স্যার, যে পরিমাণ বিস্ফোরণ হয়েছে সেখানে তেলাপোকা বাঁচার কথা নয়। আবির আর রুহি এখন ছাই ছাড়া আর কিছুই নয়। এখন এই ডাইভ দিয়ে আপনি পুরো দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম আর নিজের হাতে মুঠোয় নিতে পারেন। আমি আপনার জন্য এই শহরে প্রতিটি গেটওয়ে খুলে দিয়েছি। ইমতিয়াজ যখন ড্রাইভটি মেইন ফ্রেমে কানেক্ট করতে উদ্যত হলেন, ঠিক তখনই টাওয়ারের বিদ্যুৎ চলে গেল। এমার্জেন্সি জেনারেটরও স্টার্ট নিচ্ছে না। ঘুটঘুটে অন্ধকার। হাসমত আলীর মুখে দুশ্চিন্তার ছাপ পড়ল। ঠিক তখনই টাওয়ারের বাইরে থেকে একটি রকেট লঞ্চারের গোলা এসে 42 তলার জানালাটি চুরমার করে দিল। ধোয়ার কুয়াশার ভেতর থেকে একটি ছায়া দড়ি বেয়ে ভেতরে ঢুকে পড়ল। এক হাতে সাবমেশিন গান আর অন্য হাতে হাই ভোল্টেজ জ্যামার। সে আবির। তার সারা শরীর পুড়ছে, চোখের মণি থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। আর্কিটেক্ট সাহেব, 16 বছর আগে আমার বাবার রিসার্চ পেপার চুরি করে আপনি আজ এই সাম্রাজ্য গড়েছেন। আজ আপনার সেই সাম্রাজ্যের শেষ দিন। ইমতিয়াজ, আপনার পুলিশের ফোর্স এখন টাওয়ারের নিচে দাঁড়িয়ে ল্যাপটপ নিয়ে খেলছে, কিন্তু টাওয়ারের ভেতরে আজ শুধু আমি আর আপনারা। আবির, তুই এখন বেঁচে আছিস? কি চাস তুই, ক্ষমা নাকি মৃত্যু? আমি চাই বিচার। যে বিচার এই দেশের আইন দিতে পারিনি, সেই বিচার আজ আমি করব। সাজিদ, এখনই 0 ডে প্রোটোকল অ্যাক্টিভেট করো। আবিরের ইশারা পাওয়ার সাথে সাথে টাওয়ারের ভেতর থাকা সার্ভারগুলো একের পর এক বিস্ফোরিত হতে শুরু করলো। আগুনের লেলিহান শিখা রুমটিকে গ্রাস করে নিচ্ছে। আবির আর ইমতিয়াজের মধ্যে শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। আবির তার শরীরের সবটুকু শক্তি দিয়ে ইমতিয়াজের ওপর ঝাঁপিয়ে পড়ল। ইমতিয়াজের হাতের পিস্তলটি দূরে ছিটকে পড়ল। আবির ইমতিয়াজের গলার কাছে তার কমান্ডো ছুরিটা চেপে ধরল। বলো ইমতিয়াজ, আমার বাবাকে হত্যার আদেশ কি এই আর্কিটেক্ট দিয়েছিল, নাকি পর্দার আড়ালে আরও বড় কেউ আছে? আবির, ড্রাইভটা ফিরিয়ে দাও। আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। তুমি জানো না এটা কত শক্তিশালী। আপনার রাজত্বে আমি থুতু দেই। আজ থেকে এই প্রজেক্ট ব্ল্যাক হোল এই দুনিয়া থেকে মুছে যাবে। হঠাৎ টাওয়ারের নিচ থেকে সোয়ার্ড টিমের হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল। হাসমত আলী একটি গোপন রিমোট টিপলেন। অফিসের মেঝের একটা অংশ খুলে গেল এবং একটি এসকেপ পড বা গোপন লিফটে করে তিনি আর আহত ইমতিয়াজ নিচে নামতে শুরু করলেন। যাওয়ার আগে ইমতিয়াজ একটি টাইম বোমার সুইচ টিপে দিয়ে গেলেন। পুরো তলা জুড়ে সেট করা বোমাগুলো টিকটিক শব্দে মৃত্যুর সংকেত দিতে শুরু করলো। সময় মাত্র 60 সেকেন্ড। আবির ড্রাইভটি হাতে নিল ঠিকই, কিন্তু সে দেখলো বের হওয়ার সব পথ বন্ধ। জানালা দিয়ে লাফ দিলে মৃত্যু নিশ্চিত, আর এখানে থাকলে ভস্য। ঠিক তখন তার কানে রুহির কণ্ঠ ভেসে এলো ওয়্যারলেসের মাধ্যমে। আবির, বাম দিকের ভেন্টিলেটর, ওটা সরাসরি ওয়াটার ট্যাঙ্কের সাথে যুক্ত। ঝাঁপ দাও আবির, এক্ষুনি। আবির কোনো চিন্তা না করে সে ভেন্টিলেটরের ভেতর ঝাঁপ দিল। ঠিক সেই মুহূর্তেই পুরো টাওয়ারের ওপরে 3টি তলা এক বিশাল বিস্ফোরণে ধসে পড়ল। আগুনের গোলকা আকাশ ছুল। ইমতিয়াজ আর আর্কিটেক্ট নিচ থেকে তাকিয়ে দেখলেই ধ্বংসস্তূপ। তারা ভাবলেন এবার সত্যি আবির শেষ। কিন্তু বুড়িগঙ্গার তীরে আজ রাতে এক নতুন ড্রাগন জন্ম নেবে। ডিজিটাল টাওয়ারের 42 তলায় এখন আগুনের নরককুণ্ড। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো ঢাকা শহর কেঁপে উঠল। দাউ দাউ করে জ্বলে ওঠা লেলিহান শিখা যেন আকাশের বুক চিরে দিতে চাইছে। নিচ থেকে হাজার হাজার মানুষ আতঙ্কিত চোখে তাকিয়ে দেখছে আধুনিকতার গর্ভ সেই টাওয়ার কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ইমতিয়াজ আর আর্কিটেক্ট ততক্ষণে গোপন লিফট দিয়ে নিচে নেমে তাদের ব্ল্যাক এসইউভি গাড়িতে করে নিরাপদ দূরত্বে চলে গেছেন। ইমতিয়াজ গাড়ির লুকিং গ্লাসে আগুনের প্রতিফলন দেখে এক পৈশাচিক তৃপ্তির হাসি হাসলেন। আর্কিটেক্ট সাহেব, আবির তার বাবার মতোই বোকা ছিল।
আবেগের টানে সে নিজেই নিজের মরণ ফাঁদে পা দিয়ে দিল। এখন এই শহর আমাদের, এই দেশ আমাদের। ডার্ক ওয়েবে ঘোষণা করে দিন, দ্য শ্যাডো কিং ইজ ডেড। স্যার, যে পরিমাণ RDX-এ আমি সেট করেছিলাম তাতে হীরাও বাষ্প হয়ে যাবে। আবির এখন কেবল ধুলো আর ছাই। কাল সকালে আমি টিভিতে ও লাশে একটা নাটক সাজাবো, আর পুরো দেশ আমাকে হিরো মানবে। ঠিক সেই মুহূর্তে টাওয়ারের উপর থেকে একটি জ্বলন্ত খণ্ড নদীতে গিয়ে পড়ল। নদীর তীরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ দেখলো একটি আবসা অবয়ব পানির নিচ থেকে ভেসে ওঠার চেষ্টা করছে, কিন্তু পরক্ষণেই আবার তলিয়ে গেল। রাত গড়িয়ে সকাল হলো। শহরের প্রতিটি মোড়ে, প্রতিটি চায়ের দোকানে কেবল একটি আলোচনা, ডিজিটাল টাওয়ারে বিস্ফোরণ আর রহস্যময় হ্যাকার আবিরের মৃত্যু। টিভি অফিসের সামনে শত শত সাংবাদিকের ভিড়। ইমতিয়াজ প্রেস কনফারেন্সে এসে অত্যন্ত গম্ভীর মুখে দাঁড়ালেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় জানাচ্ছি, আমরা আমাদের দেশের 1 নম্বর শত্রু দ্য ফ্যান্টম ওরফে আবিরকে খতম করতে পেরেছি। সে নিজে বাঁচার জন্য টাওয়ারে বিস্ফোরণ ঘটিয়েছিল, বিধাতার বিচার থেকে বাঁচতে পারেনি। অপারেশন সাকসেসফুল। পুরো হলরুম করতালিতে ফেটে পড়ল। ইমতিয়াজ তখন বিজয়ী বীরের মতো হেঁটে তার কেবিনে ঢুকলেন, কিন্তু তার টেবিলে রাখা ল্যাপটপটি খুলতেই তার রক্ত হিম হয়ে গেল। ল্যাপটপের স্ক্রিনে কোনো ডেটা নেই, শুধু একটি ডিজিটাল ঘড়ি বিরামহীনভাবে চলছে 10-9-8। ইমতিয়াজ কিছু বছর আগেই তার ফোনে স্পিকার থেকে একটি যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। ইমতিয়াজ সাহেব, আপনি কি সত্যি ভেবেছিলেন আমি ওই টাওয়ারে ছিলাম? আপনি যে ড্রাইভটা মেইন ফ্রেমে কানেক্ট করেছিলেন সেটা ছিল একটা ডিস্ট্রাকশন প্রোটোকল। এখন আপনার পায়ের নিচে কি আছে একবার দেখবেন কি? তার ডেস্কের নিচে একটি ছোট নীল আলো নিচ্ছে। তিনি পালানোর জন্য দরজার দিকে দৌড় দিলেন, কিন্তু অটোমেটিক লক হয়ে গেল দরজা। ইমতিয়াজের কপালে তখন মৃত্যুর ঘাম। ঠিক সেই সময় জানালার ওপাশ থেকে একটি ড্রোন উড়ে এলো। ড্রোনের ক্যামেরায় আবিরের সেই পরিচিত অক্টোপাস লোগো। ড্রোনের মাইক থেকে আবার ভেসে এলো সেই কণ্ঠ। আজ থেকে আপনি সরকারি গেজেটে মৃত ইমতিয়াজ। আমি আপনাকে মারব না, কারণ মৃত্যু অনেক সহজ শাস্তি। আমি আপনাকে এক জ্যান্ত কবরে পাঠাচ্ছি। আপনার সব ব্যাংক ডিটেলস, খুনের প্রমাণ আর ডার্ক ওয়েবের চ্যাট হিস্ট্রি এই মুহূর্তে লাইভ টেলিকাস্ট হচ্ছে প্রতিটি টিভি চ্যানেলে। তাকিয়ে দেখুন আপনার ড্রয়িং রুমের টিভিতে। ইমতিয়াজ হাহাকার করে উঠলেন। স্ক্রিনে দেখা যাচ্ছে তার গোপন জীবনের সব নোংরা তথ্য জনসম্মুখে চলে আসছে। মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে। বাইরে থেকে সোয়াট টিমের বুটের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এবার তারা ইমতিয়াজকে বাঁচাতে নয়, গ্রেফতার করতে আসছে। শহরের অন্য প্রান্তে এক নিঝুম কবরস্থানে একটি ছায়া দাঁড়িয়ে আছে, পরনে কালো হুডি, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। সেই গোলাপগুলো একটি কবরের ওপর রাখলো, যাতে লেখা শহীদ চৌধুরী। আবি তার হুডিটা নামালো। তার পাশে এসে দাঁড়ালো রুহি। রুহির চোখে এখন এক নতুন সংকল্প। আবির, ইমতিয়াজ তো শেষ, কিন্তু আর্কিটেক্ট তো পালিয়ে গেছে। সে এখন দেশের বাইরে, আর সে তার সাথে অরিজিনাল ভাইরাসের একটা কপি নিয়ে গেছে। ওটা যদি সে অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দেয়? ওকে পালাতে দিয়েছি রুহি, কারণ ও যেখানেই যাক না কেন আমার নজরদারি ওর উপর থাকবে। ও ভাবছে ও বেঁচে গেছে, কিন্তু ও আসলে আমার সবচাইতে বড় টোপ। ও আমাকে নিয়ে যাবে এই আন্তর্জাতিক চক্রের মূলে। তাহলে এখন আমাদের পরবর্তী মিশন কি? এখন আর কোনো হ্যাকিং নয়, এবার হবে সরাসরি আক্রমণ। সাজিদা রনিকে বলো ব্যাগ গুছিয়ে নিতে। আমরা সিঙ্গাপুর যাচ্ছি। সেখানে আর্কিটেক্টের শেষ দুর্গ আমাদের ভাঙতে হবে। আর হ্যাঁ, আমার বাবার ডায়েরি সেই শেষ পৃষ্ঠাটা, যেখানে আমার চাচার আসল নাম লেখা ছিল, সেটা কিন্তু ইমতিয়াজও জানতো না। তার মানে আশরাফ চৌধুরী আসল নাম নয়? তবে মিস্টার এক্স আসলে কে? আবির কোনো উত্তর দিল না। সে তার পকেট থেকে একটি আধ পোড়া ছবি বের করলো। ছবিতে তার বাবার পাশে দাঁড়িয়ে আছে এক যুবক, যার মুখটা ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু তার হাতে একটি বিশেষ আংটি জ্বলজ্বল করছে, ঠিক যেমন আংটি এখন অফিসার ইমতিয়াজের হাতে লেখা দেখা গিয়েছিল। আবির ছবিটা পকেটে ভরে বাইকে উঠে বসলো। খেলা তো কেবল শুরু হলো রুহি। সিজন 2-এ দেখাবো আসলি খেলা কাকে বলে। আবিরের বাইকের টায়ারের ধোঁয়ায় কবরস্থানটা ঢেকে গেল। ক্যামেরার জুম আউট হতে হতে পুরো ঢাকা শহরকে দেখা যাচ্ছে। হঠাৎ প্রতিটা ইলেকট্রিক বিল বোর্ডে বড় বড় অক্ষরে ফুটে উঠল, দ্য শ্যাডো কিং উইল
রিটার্ন।